গুড আফটারনুন স্টুডেন্টস। আগের দিনকে লাস্ট যে ক্লাসটা আমাদের হয়েছিল সেইখানটাতে আমরা প্রত্যেকে কুলম্বস লটাকে দেখেছিলাম, কুলম্বস ল এর ভেক্টর ফর্মটাকে করেছিলাম। আজকে যেটা আমরা এখানটায় দেখবো যে তার কিছু প্রবলেমস আমরা একটুখানি অবজার্ভ করবো, কুলম্বস ল এর কিছু প্রবলেমস আমরা একটুখানি দেখবো কীভাবে সেটা সলভ করতে হবে। তো আমি প্রথম একদম বেসিক কোয়েশ্চেনটার দিকে যাচ্ছি। যে বেসিক কোয়েশ্চেনটা আমরা এটা গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও জিজ্ঞেস করা হয় এই সেম কোয়েশ্চেন, কিন্তু সেই ক্ষেত্রে মাস দিয়ে জিজ্ঞেস করা হয়। তো কোয়েশ্চেনটা দেখো। আচ্ছা, একটা জিনিস, আগের দিনকে যখন আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম তখন কিন্তু অনেকে কোনো রকম রেসপন্স করছে না। রেসপন্স কিন্তু প্রত্যেক ক্লাসের মধ্যে করবে। তোমরা রেসপন্স করছো না মানে তোমরা ক্লাসের মধ্যে কিন্তু সেভাবে ইন্টারেস্টেড হচ্ছ না। আর রেসপন্স না করলে তোমরা নিজেরা কিচ্ছু শিখতে পারবে না। আমি এখানটাতে অনেক কিছু বলে যাব, তোমরা শুনবে, এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে সেটা বেরিয়ে যাবে। যতক্ষণ না রেসপন্স করছো আর নিজের ব্রেনটাকে 100% ক্লাসের মধ্যে ফোকাস রাখো, ততক্ষণ কোনো লাভ নেই কিন্তু ক্লাস করে, বুঝতে পারলে? তো ওই কারণে যেন কেউ চুপচাপ থাকবে না, যখন জিজ্ঞেস করবো রেসপন্স করবে। দেখো প্রথম কোয়েশ্চেনটাকে দিয়েছে, দেখো আগে কোয়েশ্চেনটাকে লিখে নাও ঝটপট। বলছে আ চার্জ ইজ ডিভাইডেড ইনটু 2 পার্টস, দেন ফাইন্ড দ্য রেশিও অফ দি চার্জেস সো দ্যাট দে ক্যান এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ফোর্স ডিউ টু ইচ আদার। ঠিক আছে, এটাকে লিখে নাও প্রত্যেকে আগে, তারপর আমি কোয়েশ্চেনের সলিউশনটার দিকে যাব। আগে লিখে নাও প্রত্যেকে। লেখাগুলো সব বুঝতে পারছো? উপরে লেখাটা যা যা লেখা আছে, হ্যাঁ? আরে বুঝতে পারছো লেখাগুলো? বাকিরা পারছো না নাকি? তো উত্তর দিচ্ছ না কেন? জিজ্ঞেস করলে উত্তর দেবে। এখানে কেউ দেখা আছে কি? এখানটা স্টাফ কেউ আছে? এখানটা দেখো, এখান কেউ আছে? এখানটা তো অনলাইনে আমরা দেখি। আমি এখানে আছি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে লেখাটা, কোয়েশ্চেনটা? হ্যাঁ বলো বলো। ঠিক আছে, কোয়েশ্চেনটা দেখো। তো সাপোজ একটা চার্জ ছিল ক্যাপিটাল কিউ চার্জ, ঠিক আছে? এই ক্যাপিটাল কিউ চার্জটা তোমার কাছে দেওয়া ছিল। তুমি কি করলে? এটাকে দুটো পার্টে ভাগ করলে। সাপোজ একটা পার্টের ভ্যালু হচ্ছে স্মল কিউ, অবভিয়াসলি অন্যটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ হবে। এখন তুমি কি করলে? এই দুটো চার্জকে একটা সেপারেশনের মধ্যে রাখলে। এটা স্মল কিউ চার্জ আর এটা ওই ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ চার্জ। এদের মধ্যে ডিস্টেন্স সেটা হলো আর। প্রথমত কোয়েশ্চেনটা মাথায় আসে কেন যে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে বা মিনিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে? কেন এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করলো? দেখো দেখো, আমরা জানি যে দুটো চার্জের মধ্যে যে ফোর্স হয় তার ভ্যালু কত হয়? বলো কত হয় ফোর্স দুটো চার্জের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মানে কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, এইটা হয়, তাই না? এখন যদি দুজনের মধ্যে এরকম ধরা হয় যে তাদের মধ্যে ফোর্স কে কিউ ওয়ান কিউ টু স্কোয়ার হয়, যেখানে কে এর মান 1/4πε0 নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এই যে ফোর্সের ভ্যালু সেটা কিউ ওয়ান আর কিউ টুর যে মাল্টিপ্লিকেশন তার উপর ডিপেন্ড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মধ্যে যে সেপারেশন তার উপরেও ডিপেন্ড করছে। তো যদি আমি একটা চার্জকে ভেঙে দিই এবং দুটো আরও চার্জের মধ্যে তাকে ডিভাইড করি, যেমন এখানটাতে একটা স্মল কিউ আর একটা হলো ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ, তাহলে এদের যেহেতু মানগুলো ডিফারেন্ট হয়ে গেল, সেহেতু এদের মধ্যে যে ফোর্স তার ভ্যালুটাও ডিফারেন্ট একটা কিছু হবে। তো আমাকে জিজ্ঞেস করছে কখন ম্যাক্সিমাম ফোর্স অ্যাপ্লাই হবে, মানে এরা কীভাবে আমি তাকে ডিভাইডটা করব যাতে করে এরা ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এদের মধ্যে ফোর্স ম্যাক্সিমাম হবে। এইটা হলো আমার কোয়েশ্চেন। ম্যাক্সিমাম ফোর্স হচ্ছে তার মানে অবভিয়াসলি আমি ডিস্টেন্সটাকে কনস্ট্যান্ট রেখেছি দুজনের মধ্যে, তাই না? কেবলমাত্র চার্জটাকে ভ্যারি করার। আমরা একটা জিনিস পড়েছি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। সেখানে এটাকে বলা হয় যে যদি কারোর ক্ষেত্রে ম্যাক্সিমা বা মিনিমা বার করতে হয় তো আমাকে দুটো স্টেপ করতে হয়। প্রথমত, যদি আমাকে একটা ফাংশন দেয় যে এফ এক্স, এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করার কথা আমাকে বলে, আমি যেটা করি সেটা হলো প্রথমে এটার ফার্স্ট ডিফারেন্সিয়েশন করি, df(x) বাই dx, কার রেসপেক্টে করি না, যেটা ভেরিয়েবল। তারপরে আবার সেকেন্ড ডিফারেন্সিয়েশন করি, d2f(x) বাই x2, এটাকে আমরা করি।
এইখান থেকে দেখি যে এর যদি ভ্যালু আমরা কোনোভাবে পজিটিভ পাই তার মানে আমরা বলি যেটা মিনিমাম ভ্যালু, যদি নেগেটিভ পাই তাহলে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু, এবং সেটাকে আলটিমেটলি আমরা ইকুয়াল টু এখানে 0 পুট করি এবং আলটিমেটলি ভ্যালু বার করি। কিন্তু যদি আমাকে কোয়েশ্চেনে বলা থাকে এই ডাবল ডিফারেন্সিয়েশন স্টেপটা আমার চেক পয়েন্ট ম্যাক্সিমাম কি মিনিমাম দেখার জন্য, যদি আমাকে কোয়েশ্চেনে এটা বলে দেয় যে ম্যাক্সিমাম বা মিনিমাম ডিজায়ার জিনিসটা তার কাছে কি, ম্যাক্সিমাম কি মিনিমাম, সেই ক্ষেত্রে আমি স্টেপটাকে স্কিপ করে যাবো, আমার কোনো দরকার নেই স্টেপটাকে করা, কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, তো আমার চেক করার কোনো দরকার নেই, তো আমি এই স্টেপটা তো প্রথমত এই কোয়েশ্চেনে করবোই না, বুঝতে পারলে, এই কোয়েশ্চেনের জন্য এই স্টেপটা আমি করবো। কিন্তু আমাকে ভ্যালু বার করতে হবে, ভ্যালুটা বার করার জন্য আমি এইটাকে ইউজ করি সবসময়, বুঝতে পারলে, কখন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে। সেকেন্ড ডিফারেন্সিয়েশন আমাকে এটা বলে যে ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে, কিন্তু তার ভ্যালু কত হবে বা কোনখানে ম্যাক্সিমাম হবে বা কোনখানে মিনিমাম হবে সেইটা আমাকে বলে প্রথম ডিফারেন্সিয়েশনটাকে ইকুয়াল টু 0 করতে হবে, যা ভ্যালু পাবো সেইটা হবে কোনখানে তার ম্যাক্সিমাম ভ্যালু হবে বা মিনিমাম ভ্যালু হবে সেই জিনিসটা আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে, যে যার জন্য কীরকমভাবে তাদেরকে ডিভাইড করবো যাতে করে দে এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম ফোর্স। তো আমার সেকেন্ডেরটা করার কোনো দরকার নেই, ডিরেক্টলি ফার্স্টেরটা করব। তো এবার কাজটা কি হবে দেখো, প্রথমত আমরা এটা করলাম যে যখন আমি এদেরকে দুটো পার্টে ভাগ করে নিলাম, আমি মনে করলাম তারা আর্ট ডিস্টেন্সে আছে, তাহলে এদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কত হবে, এটাকে আমি FE দিয়ে লিখছি, তার ভ্যালু হবে অবভিয়াসলি KQ ইন্টু এই সেকেন্ড যে চার্জটা, প্রথম চার্জটা স্মল কিউ, সেকেন্ডেরটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ ডিভাইডেড বাই R স্কোয়ার, যেটা কুলম্বের ল হয় Q1 Q2 বাই R স্কোয়ার। নেক্সট যে কাজটা হলো সেটা হলো প্রথম ডিফারেন্সিয়েশনটাকে ইকুয়াল টু 0 করা। কার রেসপেক্টে করবো এখানটাতে, ডিস্টেন্স R এর রেসপেক্টে নাকি কিউ রেসপেক্টে, কার রেসপেক্টে করবো বলো, কার রেসপেক্টে করবো ডিফারেন্সিয়েশনটা, কার 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 আর বলো, বোঝা গেল না তোমার কথাটা, কার রেসপেক্টে করতে হবে, কিউ রেসপেক্টে, আর কেউ বলবে না, আর এর রেসপেক্টে, আর কেউ বলো বলো বলো, কিউ রেসপেক্টে, আর কেউ বলবে, বাকিরা কিছু বুঝতেই পারছো নাকি, হ্যাঁ ইদার তুমি ভারতের পক্ষে নালে পাকিস্তানের পক্ষে নালে বাংলাদেশের পক্ষে, তাই না, যখন ক্রিকেট খেলা হয় তুমি তো সব টিমের পক্ষে একবারে থাকতে পারো না, তো বাকিগুলোর অবস্থা সেরকম হয়ে যাচ্ছে, একজন বলছে কিউ রেসপেক্টে, একজন আর বাকিগুলো হাত তুলে বসে আছে না আমি কিছুই জানি না, কিছু একটা বলো, না হলে কিন্তু বুঝতে পারবে না, তোমার যা মনে হচ্ছে তোমার সেন্সটাকে ইউজ করো, কার রেসপেক্টে করতে হয় বাকিরা বলো। আচ্ছা ইন্দ্রজিৎ দাস বলো তো, কার রেসপেক্টে করবে ইন্দ্রজিৎ দাস, কিউ, আর সাত্তকী সরকার, আচ্ছা আর তুমি স্নেহজিৎ, আচ্ছা সম্রাট শেখ, আচ্ছা দেখো যারা যারা কিউ রেসপেক্টে বললে তারা ঠিক, যারা আর এর রেসপেক্টে বলে তারা কিন্তু ঠিক নয়। কেন দেখো আমি কি বললাম, কার রেসপেক্টে করব যেটা ভেরিয়েবল, যখন আমি চার্জটাকে দুটো পার্টে ভাগ করলাম তখন ভেরি কে করছে, স্মল কিউটা, কারণ ক্যাপিটাল কিউ তো কনস্ট্যান্ট, স্মল কিউর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ এই পুরো পার্টটা চেঞ্জ হয়ে যাবে, তাই না, আরে হ্যাঁ কিনা বলো, যদি যদি তাই না, এখনই করবো কোনো 150 মতো ছিল না, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন করে দাও, আনমিউট করে দাও, তো স্মল কিউ রেসপেক্টে করবো কারণ এইটা ভেরিয়েবল, তো আমি ফোর্স বার করে ফেলেছি এইটা, এবার এটাকে আমি স্মল কিউ রেসপেক্টে জাস্ট ডিফারেন্সিয়েশন করবো, তার মানে কি করতে হবে, ডিএফ বাই ডি কিউ করতে হবে, যদি ডিএফ বাই ডি কিউ করি তাহলে কে বাই আর স্কোয়ার, এইটা তো কনস্ট্যান্ট, কে বাই আর স্কোয়ারটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, বাইরে চলে এলো, তাহলে আমার কাছে কি পড়ে থাকবে, ডি বাই ডি কিউ অফ, এটাকে মাল্টিপ্লাই করে তাহলে কত আসবে, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ মাইনাস স্মল কিউ স্কোয়ার, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ মাইনাস স্মল কিউ স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন হবে। যদি এটা ডিফারেন্সিয়েশন হয় ক্যাপিটাল কিউটা তো কনস্ট্যান্ট ছিল,
তাহলে কি আসবে, এটার জন্য ডিফারেন্সিয়েশন কত আসবে বলো, ডি বাই ডি কিউ অফ ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, কত আসবে এর ভ্যালুটা বলো বলো, কত আসবে, ক্যাপিটাল কিউ, তাই না? আচ্ছা এটার জন্য কত আসবে, 2q, দেখো সেটাই এসছে এখানে, তাই না? অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0 করেছি কেন, কারণ আমাকে df বাই dq 0 করতে হবে। যখন আমি df বাই dq 0 করলাম তখন আমি আলটিমেটলি ফাইনালি ভ্যালু পাবো এখান থেকে যে স্মল কিউ দ্যাট ইজ q বাই 2, যেটা আমি এখান থেকে আনসার পাবো। এর সিগনিফিকেন্সটাকে বুঝুন, এর সিগনিফিকেন্স হলো এটাই যে যদি আমি একটা চার্জকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করি তাহলে তাদেরকে যখন আমি একটা কোনো সার্টেন সেপারেশনের মধ্যে রাখবো তারা সেই সিচুয়েশনে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে, বুঝতে পারলে? কারণ দেখো আমরা হতে পারে যে একটা চার্জকে এরকমভাবে বললাম যে সাপোজ যে এখানে একটা চার্জ ছিল ধরো 10 কুলম চার্জ, ঠিক আছে? তুমি এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারো, একটা হলো সাপোজ 4 কুলম, আর একটা হচ্ছে 6 কুলম, আবার করতে পারো 5 কুলম, 5 কুলম, নেক্সট করতে পারো 3 কুলম, 7 কুলম, নেক্সট করতে পারো 1 কুলম, 9 কুলম, এরকম অনেক ডিভিশনে তুমি ভাগ করতে পারো এই চার্জগুলো। যখন এদেরকে সেম সেপারেশনের মধ্যে তুমি রাখবে এই দুটো চার্জকে, প্রত্যেকটা সেটের দুটো দুটো করে চার্জকে, তখন তারা ম্যাক্সিমাম ফোর্স কখন ফিল করবে, কখন ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে তারা বলো বলো, এদের মধ্যে কোনটাতে? এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার, ঠিক আছে? তাহলে কোন নাম্বারটাতে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে তারা বলো? 4 নাম্বারটাতে, কারণ ইকুয়াল পার্টে ডিভাইড করা আছে এখানটাতে, বুঝতে পারলে? ওই জন্য এইখানটাতে ফোর্স তারা ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্স করবে, বুঝতে পারলে? এটাই হলো সিগনিফিকেন্স, যখন আমি দুটো চার্জকে দুটো ইকুয়াল পার্টে ভাগ করব এবং তাদেরকে কোনো একটা সেপারেশনের মধ্যে রাখবো তখন সেই তাদের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স হবে। এই সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করে, একটা মাসকে আমি দুটো পার্টে ভাগ করলাম, একটা কোনো ডিস্টেন্সে রাখলাম, গ্র্যাভিটেশন ফোর্স ম্যাক্সিমাম কখন হবে? যখন দুটো মাস হাফ হাফ করে হবে, মানে একটা মাসকে আমি অর্ধেক অর্ধেক করে ভাগ করব, তখন সেই মাস দুটো ম্যাক্সিমাম ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? আর বাকিদের কাছে হয়নি নাকি? না না, আগে হয়ে গেছে, আগে কুলম্বস লটা আমি পড়িয়ে দিয়েছিলাম, কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা পড়িয়েছিলাম, কুলম্বস ল এর কিছু অ্যাপ্লিকেশনসও দেখিয়েছিলাম। না স্যার, আজকের তো এটাই প্রথম স্টার্ট হলো, এই প্রথম প্রবলেমটা, বুঝতে পারলে? আর তুমি তো আগের ক্লাসে ছিলে বোধহয়, তাই না? হ্যাঁ, আমি এই ক্লাসটা করতে পারছি। না না, এই ক্লাসটাতে এটাই প্রথম প্রবলেম দিয়ে স্টার্ট করেছি, বুঝতে পারলে? আজকে কিছু প্রবলেমসই বেসিক্যালি করবো, কিছু জিনিস, বুঝতে পারলে? এই কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলে কিভাবে করতে হবে? হ্যাঁ স্যার। ব্যাস, কোয়েশ্চেনের সলিউশনটা ঝট করে লিখে নাও একবার। সবসময় মনে রাখবে, যদি আমাকে এই কোয়েশ্চেনে না বলতো যে ম্যাক্সিমাম ফোর্স হবে কি মিনিমাম ফোর্স হবে জানিই না, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে চেক করতে হতো, তাহলে আমাকে কিন্তু এখানে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হতো, মানে d2f বাই ডি কিউ স্কোয়ার দিয়ে দেখতেও তার ভ্যালু প্লাস আসবে কি মাইনাস আসবে, বুঝতে পারলে? মানে এটাকে ইকুয়ালস টু 0 পুট করে প্রথম ডিফারেন্সিয়েশন 0 করতে হতো, দিয়ে এই ভ্যালু বার করতাম, এই ভ্যালুটাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পুট করে দেখতে হতো যে তার ভ্যালু মাইনাস আসছে কি প্লাস আসছে, যদি মাইনাস আসে তার মানে সেটা ম্যাক্সিমাম, প্লাস আসে মানে মিনিমাম, উল্টোটা হয় কিন্তু, বুঝতে পারলে? মাইনাস মানে ম্যাক্সিমাম, প্লাস মানে মিনিমাম। কিন্তু আমার দরকার নেই, কারণ কোয়েশ্চেনে বলেছে ম্যাক্সিমাম ফোর্স বার করতে হবে, আমার চেক করার দরকারই নেই। আমি ডিরেক্টলি প্রথম ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 করবো এবং কোনখানে ম্যাক্সিমাম সেটাকে পেয়ে গেলাম, যে কিউ বাই 2 যখন হবে অর্ধেক পার্টে ভাগ করলেই ম্যাক্সিমাম হয়ে যাবে দুজনের মধ্যে। স্যার কোশ্চেনটা একবার পড়ে দেবেন, একটা একবার বুঝতে পারছি। হ্যাঁ, a charge is divided into two parts, full stop, find the ratio of the charges so that they can experience maximum force due to each other, বুঝতে পারলে? একটা চার্জকে দুটো পার্টে ভাগ করলে কিভাবে দুটো পার্টে ভাগ করবে যাতে করে তারা ম্যাক্সিমাম ফোর্স ফিল করে। এই কারোর কোনো ডাউট নেই তো কোয়েশ্চেনটা বুঝতে? এটা কিন্তু খুব পপুলার কোয়েশ্চেন একটা, বুঝতে পারলে? তুমি দেখবে অনেক এক্সামে এটাকে পেয়েও যাবে। স্যার আপনি একটা কথা বলছিলেন না, মানে সেকেন্ড বা ডিফারেন্সিয়েশন করতে হবে, ওটা কোন ক্ষেত্রে করতে হবে? ওটা যদি না বলতো এখানটা যে ম্যাক্সিমাম ফোর্স তো আমাকে এখানে বলে দিয়েছে, তাই না? যদি আমাকে বলতো যে দুটো চার্জকে ডিভাইড করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বললে সাপোজ যে কিউ বাই টু তে ডিভাইড করলাম, তাহলে সেই ক্ষেত্রে তারা ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে কি মিনিমাম ফোর্স, তো আমাকে চেক করতে হবে
তো সেই ক্ষেত্রে আমাকে এই প্রথম ডিফারেন্সিয়েশনের যে রেজাল্ট সেটাকে সেকেন্ড ডিফারেন্সিয়েশনে পুট করতে হতো, দিয়ে দেখতে হতো যে ভ্যালুটা প্লাস আসবে কি মাইনাস। বুঝতে পারলে? প্লাস আসছে তার মানে মিনিমাম হচ্ছে, মাইনাস আসছে মানে ম্যাক্সিমাম হচ্ছে। বুঝতে পারলে? কিন্তু আমার দরকার নেই, কারণ আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছে ম্যাক্সিমাম অলরেডি। আর এখানে বলাই থাকে তোমাকে কোয়েশ্চেনে, ওটা ম্যাথামেটিক্সের যখন তোমরা করেছো কি ম্যাক্সিমাম মিনিমাম এখনো করেছো কি অঙ্কে? করোনি বোধ হয় না? না 12 আছে ওটা, দেখবে সিগনিফিকেন্স অফ ডিফারেন্সিয়েশন একটা পার্ট থাকে, ওখানে থাকে ওটা ম্যাক্সিমাম মিনিমাম ওই পার্ট, ওখানে এটা পড়া হয়। তখন ওখানে তোমাকে বার করতে হবে, যে চেক করতে হবে সেকেন্ড ডিফারেন্সিয়েশন করে, এখানে বলা থাকে। আর হয়ে গেছে এটা লেখা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করা হয় গ্র্যাভিটেশনে এবং সেম টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। কনসেপ্টটাকে প্রথমে বোঝো। দেখো, জিনিসটা হচ্ছে যে ধরো দুটো মাস। আচ্ছা, আমাকে প্রথমে এটা বলো যে কোনো একটা জিনিসকে সার্কুলার মোশন করার জন্য মিনিমাম কোন জিনিসটাকে তার কাজে লাগবে, মানে কোনটা তার দরকার, যেটা না হলে সে সার্কুলার মোশন করতেই পারবে না। মিনিমাম সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্টিপিটাল, তাই না? সেন্টিপিটাল ফোর্স না হলে সে সার্কুলার মোশনকে করতে পারে না। এবারে সেন্টিপিটাল ফোর্সের সাথে সাথে আর একটা জিনিসও দরকার, এটা হলো অ্যাক্সিস অফ রোটেশন। ইদার তুমি অ্যাক্সিস অফ রোটেশন দিয়ে দাও, অথবা সিস্টেম নিজেই করে নেবে। যখন সিস্টেম নিজে করবে তখন সেখানে সেন্টিপিটাল ফোর্সটা হেল্প করে। তুমি দেখো, ভেবে দেখো, ধরো তুমি আজকে একটা কিছু রড ধরে হাতে করে ধরলে রডটাকে, সেটা ফিক্সড আছে এইদিকে, এবং তুমি এরকমভাবে ঘুরতে শুরু করলে তার চারিপাশে, তাই না? তুমি সার্কুলার মোশন পারফর্ম করছো, ওই রডটা তোমার অ্যাক্সিস অফ রোটেশন, তাই না? ওটাকে বেস করে তুমি তার চারিদিকে ঘুরছো, তোমার অ্যাক্সিস অফ রোটেশন হলো রডটা। আর সেন্টিপিটাল ফোর্স মানে তুমি যখন ঘুরছো তখন বাইরের দিকে যে তুমি হেলে যাচ্ছ, এরকম তো হচ্ছে না তুমি হেলে গিয়ে পুরো বাইরে ছিটকে চলে গেলে। তুমি ওখানেই কিন্তু ফিক্স থাকছো, মানে একটা পার্টিকুলার রেডিয়াসকে মেনটেন করছো, বাইরে যাচ্ছ না। কারণ হলো তোমার ওই হাতটা আছে, ওই হাতটা বাইরের দিকের যে ফোর্স সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে। অর্থাৎ সেন্টিপিটাল ফোর্সটা কার থ্রু হেল্প করছে? তোমার হাতের থ্রু। ব্যাপারটা বুঝতে পারলে? বুঝতে পেরেছো ব্যাপারটা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ইদার তুমি এইগুলো নিজে প্রোভাইড করো, যেমন আমি এখন বললাম আমি প্রোভাইড করেছি, আমার হাতটা আমি প্রোভাইড করেছি, সামনে রডটাকে আমি প্রোভাইড করেছি, সমস্ত কিছু। না হলে সিস্টেম নিজে তৈরি করবে যখন তাকে সার্কুলার মোশন পারফর্ম করতে। এখন তুমি ভেবে দেখো, যখন মহাকাশের মধ্যে প্ল্যানেটগুলো ঘোরে তখন তারা তো কেউ ছিটকে বাইরে যায় না। ছিটকে বাইরে এই কারণে যায় না, তার কারণটা হলো এটাই যে যখন একটা প্ল্যানেট মহাকাশের মধ্যে ঘুরছে তখন হচ্ছেটা কি, এরকম কেস হচ্ছে যে ধরো মাঝখানে সূর্য আছে এখানটা, তাই না? এই কনসেপ্টটা আমার কোয়েশ্চেনে খুব কাজে লাগবে, এবং যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো, আমি এটার থ্রু গ্র্যাভিটেশনের একটা কনসেপ্টকেও রিলেট করবো, যেখানে গ্র্যাভিটেশনের সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করা। তো এই একটা কোয়েশ্চেনে তোমার দুটো কনসেপ্ট রিভাইজ হয়ে যাবে। আর মনে রাখবে, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়া মানে কিন্তু গ্র্যাভিটেশন ফ্রি। বুঝতে পারলে? বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো থাকে এটা। দুটোই কনজারভেটিভ ফোর্স এবং দুটোর ক্ষেত্রে সেম টাইপের ফর্মুলা ডিরাইভ করা হয়, গ্রাফস সেম টাইপের আছে। দেখো, তো সূর্যের চারিদিকে ধরো এখানটাতে পৃথিবী ঘুরছে, তার অরবিটটা হলো এইটা, এরকমভাবে পৃথিবী ঘুরছে। তো যখন পৃথিবী এখানে ঘুরবে, এটা হলো আর্থ, তখন বাইরের দিকে তো একটা টান থাকে, সেটা হলো এম ওমেগা স্কোয়ার আর, যেটাকে আমরা কি বলি? সেন্টিফিউগাল ফোর্স, তাই না? সেন্টিফিউগাল ফোর্স বলি। পৃথিবী তো ছিটকে বাইরে যাচ্ছে না, ইভেন পৃথিবী কেন, বাইরে আর যা কিছু প্ল্যানেট তুমি দেখবে তারা কেউ তো ছিটকে বাইরে যাচ্ছে না, তারা প্রত্যেকে তাদের জায়গাতে ফিক্সড আছে। কেন ফিক্সড থাকছে? তার কারণটা হলো এটাই যে বাইরের যে ফোর্সটা সেটাকে ভিতরের কোনো ফোর্স ব্যালেন্স করছে। কোন ফোর্স ব্যালেন্স করছে এই কেসটাতে বলো? কোন ফোর্সটা? হ্যাঁ, মহাকর্ষ আকর্ষণ বল, গ্র্যাভিটেশন। এদের মধ্যে যে গ্র্যাভিটেশন ফোর্স অ্যাট্রাকটিভ, মানে সূর্য পৃথিবীকে টানবে, এই গ্র্যাভিটেশন ফোর্সটা এই বাইরের ফোর্সটাকে ইকুয়াল করে দিচ্ছে বা তাকে ক্যান্সেল আউট করাচ্ছে। বুঝতে পারলে? যে জন্য এর জায়গাতে ফিক্স থেকে এরকমভাবে ঘুরতে পারে। তো এই যে সেন্টিপিটাল ফোর্সটা, তার মানে তাহলে এখানে সেন্টিপিটাল ফোর্সটা কে দিচ্ছে? গ্র্যাভিটেশন ফোর্স। তুমি কি এটাকে দিয়েছিলে বলো তো? তুমি কি বাইরে গিয়ে গ্র্যাভিটেশন ফোর্সটাকে তুমি দিয়ে এসছো কি? বা সিস্টেমটাকে তুমি তৈরি করেছো কি? করোনি তো, তাই না? তাই যেহেতু তুমি তৈরি করোনি, সিস্টেম নিজে থেকে কিন্তু এটা তৈরি করে ফেলেছে। আর আমি বললাম ইদার তুমি দাও সেন্টিপিটাল ফোর্সটাকে, না হলে সিস্টেম নিজেই তৈরি করবে। এখানে সিস্টেম নিজে তৈরি করে ফেলেছে সেন্টিপিটাল ফোর্স। বুঝতে পারলে? আর এই ফোর্সটা একে বাইরে যাওয়া থেকে আটকাচ্ছে। এই কনসেপ্টটা আমার কাজে লাগবে, বুঝতে পারলে? এবার দেখ,
তো যদি এরকম ধারা হয় যে যেটা এইখানে দেখানো আছে, একটা মাইনাস কিউ চার্জ আছে এখানটাতে, ঠিক আছে, একটা মাইনাস কিউ চার্জ আছে, আর তার চারিপাশে তাকে সেন্টার করে একটা প্লাস কিউ চার্জ, Q1 চার্জ, প্লাস Q1, সেটা এখানটাতে ঘুরছে, বুঝতে পারলে? তো যখন এটা ঘুরবে তোমাকে বার করতে বলছে যে ফাইন্ড আউট দি টাইম পিরিয়ড অফ দি রোটেশন। এটা টাইম পিরিয়ড কত হবে রোটেশনের জন্য, বুঝতে পারলে? তোমাকে এটা কোয়েশ্চেনটা তোমাকে দেওয়া আছে, বার করতে হবে টাইম পিরিয়ড কত হবে। তো যখন আমি এটাকে দেখবো আমার মাথায়, আচ্ছা কেউ কিন্তু এখন লিখবে না, বুঝতে পারলে? প্রত্যেকে ভালো করে শোনো, বোঝো, লেখার জন্য টাইম দেবো। কেউ কিন্তু লিখবে না যে আমি বলছি আর তুমি লিখে যাচ্ছ ওখানটাতে, তাহলে মাথা থেকে কিছু ঢুকবে না, বোঝো ব্যাপারটা। দেখো, তো যখন জিনিসটা এরকমভাবে রোটেট করছে, ঘুরছে যখন Q1 চার্জটা, এর জন্য প্রথম কোন জিনিসটা আমার দরকার লাগবে? সেন্ট্রিপিটাল ফোর্স। সিস্টেমটা যেহেতু কেউ ধরে নেই বা আমি কিছু তাকে দিয়ে দিইনি যাতে করে সে সেন্ট্রিপিটাল ফোর্সটা মেনটেন করতে পারে, তো অবভিয়াসলি সে নিজেই তৈরি করবে। যখন সে বাইরে এরকমভাবে ঘুরবে, তখন বাইরের দিকে একটা m⍵² সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটাও কাজ করবে। সেন্ট্রিপিটাল ফোর্সটা কেন আসবে? ওটাকে ব্যালেন্স করে নেবে। তো সেন্ট্রিপিটাল ফোর্সের দরকারটাই ওই জন্য যাতে করে একে ব্যালেন্স করতে পারে, নেট ফোর্স জিরো করতে পারে, যাতে করে এটা ছিটকে বাইরে না যায়। এখানে যে সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা কে দেয়? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। কেন অ্যাট্রাকশন, কেন রিপালশন নয়? কেন বললাম ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনটা দেবে, রিপালশন নয়? বলো তো কেন বললাম? কারণ একটা পজিটিভ আর একটা নেগেটিভ নেগেটিভ চার্জ। এই সিস্টেমটায় দেখো দুটো কিন্তু পজিটিভ দেওয়া নেই। কেন দেওয়া নেই বলো তো? কারণ পজিটিভ হলে তো রিপেল করতো, ছিটকে বাইরে বেরিয়ে যেত, ঘোরার কোনো ব্যাপারই হতো না, এটা এইরকমভাবে ঘুরতেই পারতো না, কারণ ছিটকে বাইরে বেরিয়ে যাবে, বুঝতে পারলে? এগুলো কথা। এখানে অ্যাট্রাকশনটা ওই কারণে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দেওয়া আছে, বুঝতে পারলে? এই হলো ব্যাপার। তো এবারে যদি আমি এটাকে পেয়ে গিয়ে থাকি, তাহলে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। কারণ টাইম পিরিয়ড তার মানে হচ্ছে যে 2π/ω। সবসময় জানবে কোয়েশ্চেন সলভ করার নিয়ম হচ্ছে যে প্রথমে কোয়েশ্চেনটাকে পড়ে দেখো যে কোয়েশ্চেনটার ডিমান্ডটা কি, তারপর তুমি এটাকে ভাবো যে এই ডিমান্ডটাকে স্যাটিসফাই করার জন্য ডেটা কি তোমাকে দেওয়া আছে। যদি না থাকে, তাহলে যে সমস্ত জিনিস তোমাকে দেওয়া আছে সেইগুলোকে ইউজ করে সেটাকে বার করতে হবে। এগুলো ব্যাপার। তাই প্রথমে টাইম পিরিয়ড যদি আমি দেখি, তো টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2π/ω। 2π একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ওমেগাটা আমাকে বার করতে হবে। ওমেগা বার করার জন্য আমাকে এই পুরো সিস্টেমটাকে বলা আছে এখানটাতে। যদি আমি এখানে দেখি, আমি বলতে পারি এখন যে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, দ্যাট উইল বি ইকুয়াল টু m⍵²r, তাই না? তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে ওমেগা কত হবে না √Fe/mr। এবার আমাকে এফির ভ্যালু বার করতে হবে। এফির ভ্যালু কত হবে বলো তো? এফির ভ্যালু কত হয়ে যাবে এখানটাতে? না কে Q1 Q2 ডিভাইডেড বাই আর, কিন্তু মাইনাস হবে। মাইনাস কেন? কারণ ভিতর দিকে টানছে অ্যাট্রাকশন। আমার তো দরকার মানটা, ডিরেকশনটা এখন দরকার। তো আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে নিয়ে কাজ করব, মানে প্লাস নিয়ে, বুঝতে পারলে? এখানে জাস্ট এফির ভ্যালুটাকে পুট করা হয়েছে, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার কাছে পড়ে থাকবে যে কে Q1 Q2/mr²। এবার আমি ওমেগার ভ্যালু পেয়ে গেলাম, টি সমান 2π/ω। ওমেগার ভ্যালু পুট করলাম, আমার আনসার চলে আসবে। আর যে আনসারটা আসবে এখান থেকে কত আসবে? 2π√mr² ডিভাইডেড বাই কে Q1 Q2, কে এর ভ্যালুটাকে পুট করে দাও, তাহলে কত আসবে? এটা আসবে 1/4πε0 ইন্টু Q1 Q2। তার মানে হচ্ছে কত? যে এর মানে আসবে 2π√4টা উপরে গিয়ে বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা হয়ে যাবে তোমার 2πε0 mr² by Q1 Q2, and the final answer will be 4π√4π√, আচ্ছা এই পাইটাকে বাইরে বার করে নাও, তাহলে পাই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কিউব করে দিই, পাই কিউব ε0 mr² বাই Q1 ইন্টু কিউ। এইটা হবে আনসারটা। এটা তো ম্যাথামেটিক্স, এখানটা যা কিছু আমি করলাম, এই কনসেপ্টটাকে বুঝতে পারলে যে কীভাবে কী জিনিসগুলো হলো এখানটাতে? কারো কি ডাউট আছে কিছু? স্যার বলছি √Fe/mr, ওইখানে নেক্সট লাইন k Q1 Q2/r² ইনটু r কেন হলো? k ইন্টু Q2/Q2, আচ্ছা ইন্টু আর কেন হলো? হ্যাঁ, এফ এর ভ্যালু কত বেরোচ্ছে ওমেগার জায়গাতে? কে Q1 Q2/r², ঠিকই তো আছে নাকি? এটা নাকি এটা আরটা এক্সট্রা লেখা হয়ে গেছে নাকি ওটা?
ওমেগা ইকুয়ালস টু কত আসছে? আচ্ছা ওটা বলে তাহলে এক্সট্রা লেখা হয়ে গেছে ওখানে, সরি ওটা এক্সট্রা লেখা হয়ে গেছে। এই আরটা হবে, এই আরটা হবে, তো আনসারটা হয়ে যাবে এটা আর কিউব হয়ে যাবে, সরি এটা এক্সট্রা লেখা হয় আর কিউব হয়ে যাবে, এম আর কিউব। তাহলে আনসারটা একটু চেঞ্জ হবে, বুঝতে পারলে? এই আনসারটা তোমার চেঞ্জ হবে একটু, এক সেকেন্ড। এটা হয়ে যাবে আর কিউব কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, আর ওখানে হচ্ছে তোমার এম আর কিউব হয়ে গেলো, এখানে আর কিউব। আনসারটা কত আসছে? এটা 2 পাই রুট আন্ডার এম আর কিউব ডিভাইডেড বাই কে কিউ ওয়ান কিউ টু, এইটা। এবার কে এর ভ্যালুটাকে পুট করো, তাহলে কত পাবে এখানটাতে? 2 পাই রুট আন্ডার কে। আচ্ছা একটা কাজ করো, এই কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট, এটাকে পুট করে তোমরা বাড়িতে সলভ করবে, বুঝতে পারলে? বেকার বেকার টাইম নষ্ট হবে, কারণ এটা পুরোপুরি ম্যাথামেটিক্স ক্যালকুলেশন আর কিচ্ছু নেই এখানটাতে। জাস্ট এই 1/4 পাই এপসাইলন নটকে পুট করবে, দিয়ে বাড়িতে ক্যালকুলেশন করবে। কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারোনি অব্রদীপ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ও ঠিক আছে, এটা লিখে নাও একবার। এইখানে আটটা হবে না, বুঝতে পারলে? এটা লেখার সময় ভুল করে লেখা হয়ে গেছে, যে এই আটটা হবে। সবাই লিখে নাও ঝটপট করে। এই সেম কনসেপ্ট জিজ্ঞেস করে তোমাকে, জাস্ট বলবে ওমেগার ভ্যালু টাইম পিরিয়ড বার করো, যেখানে এখানে বলা থাকবে একটা মাস m1, এখানে বলা থাকবে মাস m2। তো সেই ক্ষেত্রে কিচ্ছু না, সেম করবে, জাস্ট এফ এর জায়গায় তখন কি লিখবে? এফ জি, মানে গ্র্যাভিটেশন ফোর্স, জি m1 m2 বাই আর স্কয়ার, বুঝতে পারলে? বাকি প্রসেসটা পুরো সেম হবে যেরকম এখানে করে। এক কোয়েশ্চেন আছে ওখানটাতে, হয়ে গেছে? হয়েছে? হ্যাঁ স্যার। দেখো এইখানে আমরা জানি যে যে কোনো একটা বস্তু যখন সার্কুলার মোশন পারফর্ম করে তখন তার যে লিনিয়ার ভেলোসিটি সেটা ট্যানজেন্সিয়াল টু দিস পয়েন্ট হয়, তাই না? মানে এই পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি এইখানে হবে ভিটা, এই পয়েন্টে যখন চার্জটা আসবে তখন এইখানে হয়ে যাবে ভিটা, যখন এই পয়েন্টে চার্জ আসবে তখন এইখানে হবে ভি, সেম এইখানে হবে ভি, তাই না? তাহলে তোমাকে টাইম পিরিয়ড না বার করে তোমাকে বলতে পারে যে এই ভি এর ভ্যালু কত হবে। কে বলতে পারে ভি এর ভ্যালু কত হবে? আর ওমেগা, কারেক্ট, একদম তাই। আমি ওমেগা বার করে ফেলেছি এখানটাতে, আরটা জানি, যেদের মধ্যে ডিস্টেন্স কত ছিল? স্মল আর, সেটা রেডিয়াস, তাহলে কি লিখবো? ওমেগা ইন্টু আর, ব্যাস ওটাকে করবো, আনসার বেরিয়ে যাবে, বুঝতে পারলে? এটাকেও লিখে নাও এরকম একটু মার্ক করে নেবে, দিলে ভি ইকুয়ালস টু আর ওমেগা, বুঝতে পারলে? তোমায় কিন্তু ভিটাও জিজ্ঞেস করতে পারে। আবার দেখো তোমাকে এরকমও বলতে পারে যে যখন হাফ টাইম পিরিয়ড হবে তখন সে কত ডিস্টেন্স কভার করবে। হাফ টাইম পিরিয়ডে কত ডিস্টেন্স কভার করবে? হাফ টাইম পিরিয়ড কত ডিস্টেন্স কভার করবে? মানে t/2 তে টাইম পিরিয়ড যদি ক্যাপিটাল টি হয় তাহলে t/2 তে কত ডিস্টেন্স কভার করবে? বলো বলো কত ডিস্টেন্স কভার করবে t/2 তে? পারবে না কেউ? দেখো t/2 তে তে কত ডিস্টেন্স কভার করবে? পুরো সার্কেলের সার্কামফারেন্সটা 2 পাই আর, t/2 তে কত করবে? পাই আর, বুঝতে পারলে? আরে হ্যাঁ কিনা বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। t/2 তে হলো পাই আর। তাহলে আমাকে একটা কথা বলো যে 2t তে ডিসপ্লেসমেন্ট কত কভার করবে? 2t তে ডিসপ্লেসমেন্ট কত কভার করবে? 2t তে মানে দুবার রোটেশন করেছে, ডিসপ্লেসমেন্ট কত হবে আর ডিসটেন্স কত হবে বলো? তো কাইনেমেটিক্সের কনসেপ্ট বলো, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসটেন্স, ছোটবেলার জিনিস এগুলো। কত হবে ডিসপ্লেসমেন্ট? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার। আর কেউ বলবে? আর কেউ পারবে না?
11 গুলো পড়ো নি নাকি কাইনেমেটিক্স ঠিক করে? দেখো ডিসপ্লেসমেন্ট মানে কি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল যে পজিশন তার মধ্যে স্ট্রেট যে ডিস্টেন্সটা মানে একদম শর্টেস্ট পাথ সেটা তো ডিসপ্লেসমেন্ট। তাহলে যদি এইখান থেকে স্টার্ট করে একবার পুরো টি মানে টাইম পিরিয়ড কভার করলো মানে আবার ঘুরে ফিরে এইখানে এলো, আবার সেকেন্ড বার এইখান থেকে স্টার্ট করলো আবার ঘুরে ফিরে এইখানে এলো, তাহলে 2t হয়ে গেল। তাহলে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেম, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে? 0। কিন্তু ডিস্টেন্স কত হবে? একবার যাওয়া মানে 2πr কভার করা, দুবার যাওয়া মানে 4πr কভার করা, তাহলে কত যাবে? 4πr। πr স্কয়ার কেন বললে তুমি? πr স্কয়ার তো এরিয়া হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা এই সলিউশনটাকে লেখা হয়েছে সবার? স্যার আর থিটা করে করেছিলেন। আর থিটা কখন করা হয়? যখন খুব ছোট অ্যাঙ্গেল নেওয়া হয়, বুঝতে পারলে? ঠিক আছে, এবার আমি পরেরটায় যাচ্ছি। দেখো এই কোয়েশ্চেনটা কি দিয়েছে, এটা খুব ভালো কোয়েশ্চেন, বুঝতে পারলে? আগে একটা কনসেপ্টকে বোঝো। এটা হলো জলটা দাও, জলটা দাও, কনসেপ্টটাকে বোঝো। দেখো আমরা জানি যে যখন কোনো একটা বস্তু এসএইচএম পারফর্ম করে সেটাকে আমরা একটাভাবে ইকুয়েশন থেকে বুঝতে পারি যে সেটা এসএইচএম পারফর্ম করবে কি করবে। কি দেখে বোঝা যায় কেউ বলতে পারবে? বলতে পারবে কেউ? কি ইকুয়েশন দেখে? হ্যাঁ একদম তাই, ত্বরণ আর সরণ বিপরীতমুখী হলে অথবা ফোর্স আর ডিসপ্লেসমেন্ট উল্টো দিকে হলে, মানে ইদার এ প্রপোর্শন টু -x অথবা এফ প্রপোর্শন টু -x। এবং খুব ফ্যাক্ট যে যদি এটা প্রপোর্শন টু -x হয় তাহলে ফোর্সও প্রপোর্শন টু -x হতে হবে, কারণ এ মানে ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, তো যেদিকে অ্যাক্সিলারেশন হবে সেদিকে ফোর্স আসবে। তো একটা জিনিসকে যদি আমি তার ইকুইলিব্রিয়াম থেকে সরিয়ে আনি তাহলে কি হয়? দেখ যে কনসেপ্টগুলো এখানে কাজে লাগবে প্রচণ্ডভাবে, আগে ব্যাপারটা একটু বুঝে নাও তারপরে সলিউশনটা করবো আবার। দেখ মনে করো যে এইখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, এখানে আরেকটা চার্জ আছে মাইনাস কিউ চার্জ, এর মাঝখানে আরেকটা চার্জকে তুমি প্লেস করলে, এই একটা চার্জকে। এবারে ধরো এটা হলো প্লাস কিউ চার্জ, অবভিয়াসলি মাইনাস কিউ ওকে অ্যাট্রাক্ট করবে, তাই না? যদি মাইনাস কিউ অ্যাট্রাক্ট করে তাহলে এ এইদিকে মুভ করে চলে যাবে, প্লাস কিউ রিপেল করবে এবং যথারীতি এ পুরোপুরি ওইদিকে মুভ করতে পারে। অন্য আর একটা সিস্টেমকে দেখো, যদি আমি এরকম করি যে এখানটাতে দুটোকেই প্লাস করে দিই তাহলে কি হবে? যদি দুটোই প্লাস থাকে তাহলে এই কিউটা একে রিপেল করবে, এই কিউটা একে রিপেল করবে, তাই না? তো মনে করো যে এরকম একটা কন্ডিশন যে পরিমাণ এ রিপালশন এই দিকে দিচ্ছে সেই পরিমাণই এ এর ওপর রিপালশন দিচ্ছে, তাহলে এর ওপর নেট ফোর্স কত এখন বলো তো? নেট ফোর্স কত হবে? 0 হবে। নেট ফোর্স 0, তার মানে এ এখন কোন কন্ডিশনে আছে? ইকুইলিব্রিয়াম, তাই না? এখনো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। এবার তোমরা কাজ করলে এটাকে স্লাইটলি ডিসপ্লেস করালে যে কোনো একটা দিকে, ধরো আমি ডান দিকে করাচ্ছি সাপোজ, তো আমি এই দিকে ডিসপ্লেস করালাম, চার্জটাকে এখানে আনলাম। যখন এই চার্জটাকে আমি এখানে নিয়ে চলে আসবো, এইখানে যখন চার্জটাকে আমি নিয়ে আসবো তখন কন্ডিশনটা কি হবে? দেখো এই যে প্লাস কিউ চার্জ এর আরও কাছে চলে এলো এই চার্জটা, তার মানে এ প্লাস কিউ চার্জটা একে আরও জোরে রিপালশন দেবে। কেন? কারণ এ তো ওর কাছে চলে এসছে, তাই না? যে কি আমাকে ম্যাথামেটিক্যালি বলতে পারবে যখন একটা চার্জ অন্য চার্জের কাছে আসে তখন সে আরও বেশি ফোর্স দেবে? এটাকে ম্যাথামেটিক্যালি কেউ বলতে পারবে? হ্যাঁ, যত ডিস্টেন্স কমবে তত ফোর্স বাড়বে। এখানে তাই হচ্ছে, ডিস্টেন্সটা দুজনের মধ্যে কমে গেল, ফোর্স তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? বাড়বে না কমবে? এই কিউটা আর এই কিউটার মধ্যে কমবে, কারণ ডিস্টেন্স বেড়ে গেছে। তো যেহেতু এর মধ্যে এখন ফোর্স বাড়লো, এ তো রিপেল করবে, অর্থাৎ হলো যে এটাই যে এখন একে রিপালশন দেবে এবং আরও জোরে রিপালশন দেবে। জোরে রিপালশন দেওয়ার জন্য এই দিকে সরতে শুরু করবে
এবং সরতে সরতে আবার এই পয়েন্টে আসবে, আর এই পয়েন্টটাতে ওর উপর নেট ফোর্স 0 ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল। কিন্তু যেহেতু এ মুভ করছিল, অর্থাৎ এর মধ্যে ইনার্শিয়া ছিল, ইনার্শিয়া অফ মোশন ছিল, ইনার্শিয়া অফ মোশন যেহেতু আছে, সেই জন্য এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেখানে ওর উপর নেট ফোর্স 0, সেখানে এসে কিন্তু আর থামবে না। বুঝতে পারলে? উচিত ছিল থামা, কিন্তু থামতে পারবে না। কেন? ইনার্শিয়া। তুমি ভেবে দেখো, স্কুলে যখন রেস হয় বা কোনো যে অলিম্পিকে বা যে কোনো জায়গায় যখন স্প্রিন্টার যারা তোমার দৌড়ায়, দেখবে ফাইনাল যে পয়েন্টটাতে তারা যখন আসে, এন্ড পয়েন্টে যখন তারা চলে আসে, তারা কিন্তু এসেই ওই পয়েন্টে দাঁড়িয়ে যেতে পারে না, ওটাকে পেরিয়ে আরও দূর অবধি তারা যায়। এমন নয় যে ইচ্ছা করে যাচ্ছে, এই কারণে যায় কারণ ওর ইনার্শিয়া অফ মোশনটা তখন আছে, ও চাইলেই ফট করে দাঁড়াতে পারবে না। ওই ইনার্শিয়া অফ মোশন ওকে ইকুইলিব্রিয়াম পয়েন্টটাকে ছাড়িয়ে আরেকটুখানি নিয়ে যায়। বুঝতে পারলে? এখানে ওই কেসটাই হচ্ছে যে চার্জটা ইকুইলিব্রিয়াম পয়েন্টের কাছে এলো কিন্তু দাঁড়াতে পারবে না, এখানে ইনার্শিয়া অফ মোশন আছে, তো সেই জন্য এই চার্জটা এইখানে চলে আসবে। এবার যখনই ভাবো তুমি এইখানে চলে এলো, তখন এর ওপরে এই যে চার্জটা আছে ও আবার বেশি রিপালশন দেওয়া চালু করলো, যে কেসটা এইখানে হচ্ছিল, তাই না? এবং যখন এ বেশি রিপালশন দেবে, এ এবার কি করবে? এখন এইদিকে মুভ করবে। এইদিকে যদি মুভ করে আবার ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসবে, কিন্তু ইনার্শিয়া আছে, দাঁড়াতে পারবে না, তো এই পয়েন্টটাকে ছাড়িয়ে আবার এইদিকে চলে যাবে। যখন এখানে এলো আবার এ বেশি ফোর্স দিল, আবার এখানে এলো, ইনার্শিয়ার জন্য এইদিকে আসবে, যখন এখানে আসবে আবার এ বেশি ফোর্স দেবে, আবার ইনার্শিয়ার জন্য এখানে দাঁড়াতে পারবে না, আবার এইদিকে যাবে, এবং পুরো সাইকেলটা রিপিট হতে শুরু করবে। বুঝতে পারলে? অর্থাৎ এই যে চার্জটা আছে, এটা এদিকে যাবে, আবার এদিকে আসবে, আবার এদিকে যাবে, আবার এদিকে আসবে, মানে এই পুরো অসিলেশনটা কিন্তু চলতেই থাকবে। মানে তুমি যদি একবার স্টার্ট করে দাও এই জিনিসটাকে, তাহলে কিন্তু এটা আজীবন অবধি হবে, যতক্ষণ না অবধি তুমি কোনো রকম রেজিস্ট্রিভ ফোর্স ওকে দেবে। বুঝতে পারলে? তোমাকে বাস একবার স্টার্টটা করে দিতে হবে, চার্জটাকে ডিসপ্লেস করাতে হবে, তারপরে সারা জীবন ওই রকমভাবে অসিলেট করতে শুরু করবে। বুঝতে পারলে কনসেপ্টটা? বুঝতে পারলে সবাই? বাকিরা? তো যেহেতু অসিলেশনটা শো করছে, তার মানে একটা টাইম পিরিয়ডের থাকবে। বুঝতে পারলে? আমাকে ওটাই বার করতে হবে, টাইম পিরিয়ড কত হবে। বুঝতে পারলে? এ হলো কোয়েশ্চেনের থিমটা। তোমাকে এইটাকে বুঝতে হবে যে কেন অসিলেশনটা হলো, কেন এখানটাতে টাইম পিরিয়ড কতটা আসছে আমার কাছে। বুঝতে পারলে? এই হলো ব্যাপার। নর্মালি মাথায় এইটা কাজ করে যে যখনই ও ইকুইলিব্রিয়াম পয়েন্টে আসবে, তখনই ওই পয়েন্টটাকে ক্রস করে এদিকে সে চলে আসবে, মানে ওখানে সে থেমে যাবে। মাথায় এটা কিন্তু স্ট্রাইক করে না যে এইদিকে মুভ করবে। আচ্ছা, এই সেম জিনিসের তোমরা উদাহরণ দেখতে পাও বাস্তব জীবনে, কোথায় দেখতে পাও বলতে পারবে? সেম জিনিস কিন্তু হয়, মানে একটা জিনিস কিন্তু এরকম আছে যেটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসেও থামে না, আবার অন্যদিকে মুভ করে চলে যায়। বলতে পারবে কেউ? পারবে? ঘড়ির পেন্ডুলাম দেখেছো? হ্যাঁ, ওখানে কিন্তু এটাই হয়। ঘড়ির পেন্ডুলামের এই যে স্ট্রেট যখন সে পুরো ভার্টিক্যালি হ্যাং করে, ওটা তো নিউট্রাল পয়েন্ট, কিন্তু যখনই সে একটা দিকে যখন ঘুরে গেল, আবার তুমি ছাড়লে, তখন এরকম এরকম অসিলেশন স্টার্ট করে। কেন স্টার্ট করছে? ও উপর থেকে নিচে এলো, চাইছে থামতে, কিন্তু ইনার্শিয়া এইদিকে আছে, ইনার্শিয়া ওকে এইদিকে নিয়ে চলে যাবে, আবার ওই সেম জিনিস হবে যখন ব্যাক করবে। বুঝতে পারলে? এই হলো কথা। আর এইটাই হলো কারণ যে ঘড়ির পেন্ডুলাম কখনো একটা পয়েন্টে স্থির থাকতে পারে না। বুঝতে পারলে? এগুলো ব্যাপার, যে কারণে তুমি দেখবে যে ঘড়ির পেন্ডুলামকে জাস্ট একবার আমাদেরকে হালকা একটুখানি ডিসপ্লেসমেন্ট দিতে হয়, তারপর বাদ বাকি সে নিজে থেকে এরকমভাবে নড়তে শুরু করে। আর কিন্তু তুমি ভাবো, তুমি না তাকে সকালবেলায় পেন্ডুলামটাকে একটুখানি ওটাকে একটুখানি ডিসপ্লেস করো, কিংবা রাতের বেলায় করো, কিংবা অন্য কোনো সময় করো, তুমি প্রথম জাস্ট একবার করে ওরকমভাবে ডিসপ্লেস করবে পেন্ডুলামকে, তারপর কিন্তু ওটা অটোমেটিক্যালি ওরকম হতেই থাকবে। তো সেম কেস এখানেও। বুঝতে পারলে? এবার মেন কোয়েশ্চেনটা চলেছে, এটা মেন কোয়েশ্চেনটা ছিল। দেখো দেখ কোয়েশ্চেনটা তোমায় কি বলছে, দেখ বলছে যে দুটো প্লাস চার্জ, একটা হলো এই যে কিউ আর একটা হলো এই কিউটা, এদের মাঝখানে আরেকখানা চার্জ রাখা আছে প্লাস কিউ। এখন আমি এটা করলাম যে এই দুটো প্লাস কিউ চার্জকে, এই যে স্মল কিউ, এই যে মাঝের যে প্লাস কিউ চার্জটা ছিল, ওটাকে একটু ডিসপ্লেস করলাম বাঁ দিকে। ঠিক আছে? সাপোজ এক্স ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট আমি ওকে দিয়েছি, এই যে এক্স ডিস্টেন্সের ডিসপ্লেসমেন্ট দিয়েছি।
তোমাকে বার করতে হবে তাহলে ওর টাইম পিরিয়ড কত হবে। এটা তো সবার কাছে ক্লিয়ার এখনো অবধি যে কেন টাইম পিরিয়ড কতটা আমার কাছে আসছে, কারণ ও এসএইচএম পারফর্ম করবে, বুঝতে পারলে, যে কারণে টাইম পিরিয়ড কতটা আমার কাছে এলো। এবারে যখনই আমি কোয়েশ্চেনগুলোকে সলভ করতে যাব, তো প্রথমে আমাকে দেখতে হবে যে এটার মধ্যে এসএইচএম এর ইকুয়েশনটা আসছে কি আসছে না, বুঝতে পারলে। আর এসএইচএম এর ইকুয়েশনটা কি ছিল, যে যেটা ফোর্স হবে দ্যাট শুড বি প্রপোর্শনাল টু ইদার মাইনাস এক্স, অথবা ডিরেকশনকে যদি ইনক্লুড না করো, শুধুমাত্র যদি ম্যাগনিটিউডকে তুমি নাও তাহলে প্লাস এক্স, বুঝতে পারলে। আমাকে এটাকে দেখতে হবে যে এই ফর্মটা আমি পাচ্ছি, যদি পেয়ে যাই দেন ইয়েস এসএইচএম পারফর্ম হচ্ছে, আমি বার করতে পারবো তাহলে তার টাইম পিরিয়ড কত। ক্লিয়ার? তো তার মানে প্রথমে আমাকে বার করতে হবে যে এই পার্টিকেলটার ওপরে ফোর্স কত অ্যাক্ট করছে, কখন, যখন তাকে আমি এক্স ডিস্টেন্সে নিয়ে এসেছি, মানে এই পয়েন্টে ওর ওপর ফোর্স কত অ্যাক্ট করছে। ক্লিয়ার? আগে আমি ওটাকে বার করি। দেখো এইখান থেকে এই লেন্থটা এল, এখান থেকে এটা হলো এল, ঠিক আছে। আমি এক্স ডিসপ্লেসমেন্ট ওকে দিয়েছি, এইদিকে এক্স ডিসপ্লেসমেন্ট দিয়েছি। ক্লিয়ার? তাহলে এখন এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হয়ে গেছে, এল মাইনাস এক্স। এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত, এল প্লাস এক্স। তাহলে ফোর্স কত হবে, এদের মধ্যে ফোর্স কত হবে, কে কিউ ওয়ান কিউ টু বাই এল মাইনাস এক্স এর স্কোয়ার। কিউ ওয়ান কিউ টু মানে কি, কিউ স্কোয়ার হয়ে যাবে। সেম এদের মধ্যে ফোর্স কত হবে, কে কিউ স্কোয়ার বাই এল প্লাস এক্স এর স্কোয়ার। হ্যাঁ কি না বলো? হ্যাঁ। আচ্ছা এদের মধ্যে বড় ফোর্স কে হবে, এল মাইনাস এক্স ডিস্টেন্সের ফোর্সটা নাকি এল প্লাস এক্স ডিস্টেন্সের ফোর্সটা? এল মাইনাস এক্স এর ফোর্সটা, তাই না? তো যদি আমি এটাকে বলি F1 আর এটাকে বলি F2, সেটাই বার করা হয়েছে F1 অ্যান্ড F2, তাহলে এর উপর ফোর্স কত হবে না, একজন দিচ্ছে এইদিকে রিপালশন করছে F1 আর F2 এইদিকে রিপেল করবে, তাহলে F কত হবে, নেট ফোর্স F1 মাইনাস F2। আমি ওদের ভ্যালুগুলোকে দেখলাম এক্ষুনি, সেগুলোকে পুট করেছি এবং আনসারটা বার করেছি কত টোটাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এখানে, বুঝতে পারলে এইটা। এবারে যদি আমি একে দেখি তাহলে অবজার্ভ করে তুমি দেখো, আমি একটু আগে বললাম যে যখনই পেন্ডুলামকে আমি ডিসপ্লেস করি, তোমরা কি স্কুলের মধ্যে কেউ পেন্ডুলামের এক্সপেরিমেন্ট করেছো কখন আজ অবধি? কেউ করেছো কি? করেছো তো? দেখবে ওখানে হয় না একটা বব থাকে, মেটালিক বব, তাই না, যেটাকে একটা সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, এবং স্কুলের টিচাররা বলে যে একটুখানি হালকা ডিসপ্লেসমেন্ট দিত ওটাকে, এমন কিন্তু না যে পুরো ধরে এরকমভাবে তুলে দিলাম, তাই না, বলে একটুখানি এরকমভাবে ডিসপ্লেস করে ছেড়ে দাও, তাই তো বলে। কেন বলে? কারণ যদি আমি খুব বেশি পরিমাণে ডিসপ্লেসমেন্ট দিই তাহলে এয়ার রেজিস্ট্যান্সটা খুব বেশিভাবে কাজ করতে শুরু করবে এবং আমি টাইম পিরিয়ডের মধ্যে এরার পাবো, কারণ ড্যাম্পড অসিলেশন স্টার্ট হয়ে যাবে। তো আমাকে জাস্ট একটুখানি হালকা ডিসপ্লেসমেন্ট দিতে হবে। যদি আমি হালকা ডিসপ্লেসমেন্ট দিই তার মানে হচ্ছে বেসিক্যালি এটাই যে এক্স এর ভ্যালুটা কি খুব কম, বুঝতে পারলে, এক্স এর ভ্যালু খুব কম। এবার দেখো যখনই তুমি কোনো স্মলার ভ্যালুকে দেখবে সেটার একটা এফেক্ট পাওয়া যায়, যেরকম ধরো তোমাকে আমি এক্ষুনি এরকম ধরা বললাম যে সাপোজ 2 × 10⁻⁻10, এর মানে হচ্ছে যে 0.1 2 3 4 5 6 7 8 9 10, এইটা 10⁻⁻10 মানে এটা। যদি আমি তোমাকে এটা বলি যে 2 + 10⁻⁻10, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এটা যে 2.1 2 3 4 5 6 7 8 9 10, এইটা। তাহলে 2 + 10⁻⁻10 তার মানে হচ্ছে 2.0000 সামথিং একটা কিছু, যার ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু, আমি বলতেই পারি যে হ্যাঁ এটা 2ই আছে এখন অবধি। কিন্তু যদি মাল্টিপ্লাই করি বা ডিভিশন করি তাহলে কিন্তু এর ভ্যালু আর অলমোস্ট ইকুয়াল টু 2 থাকলো না, 2 এর থেকে অনেক কম হয়ে গেল বা বেশি হতে পারে যদি ডিভাইড করতে হয়, বুঝতে পারলে? এটা বুঝতে পারছো জিনিসটা কি বলছি আমি? তার মানে যদি খুব ছোট কোয়ান্টিটিকে আমি যোগ বা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে সেই ছোট কোয়ান্টিটিটাকে আমি নেগলেক্ট করতে পারি, তার এফেক্টটা বিশাল কিছু হিউজ হয় না। কিন্তু মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হলে তাহলে কিন্তু আর নেগলেক্ট করতে পারবো, বুঝতে পারলে? এই লজিকটাকে আমাকে কাজে লাগাতে হবে। তো যদি আমি ছোট কোয়ান্টিটিকে যোগ বা বিয়োগ করি তাহলে নেগলেক্ট করতে পারবো,
মাল্টিপ্লিকেশন বা ডিভিশন হলে আমি নেগলেক্ট করতে পারবো না, সেটাকে এখানে কাজে লাগানো হয়। তো দেখো এই যে ডিসপ্লেসমেন্ট আমি দেবো, এটা তো খুব ছোট ডিসপ্লেসমেন্ট, তাই না? এক্স যেটা হবে খুব ছোট ডিসপ্লেসমেন্ট। তো যদি এটা খুব ছোট ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু খুব কম। কার রেসপেক্টে? এই যে লেন্থগুলো আছে, এল আছে, এই এল এর রেসপেক্টে খুব কম। তাহলে এখন আমি এরকমভাবে জিনিসটাকে বলতে পারি যে নিচে যে এখানটাতে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পার্টটা আছে, এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পার্টটা আছে, এইখান থেকে আমি এক্স স্কোয়ার পার্টটাকে ভ্যানিশ করে দিতে পারি, তাই না? এটাকে ভ্যানিশ করতে পারি, পারি কিনা বলো? নেগলেক্ট করতে পারি তো ওটাকে। আমি তো একটুকে বললাম হ্যাঁ যে যদি খুব ছোট কোনো কোয়ান্টিটি হয় সেটাকে প্লাস বা মাইনাসের সময় আমি নেগলেক্ট করতে পারি, কিন্তু মাল্টিপ্লিকেশনের সময় আমি নেগলেক্ট করতে পারবো। তো উপরে কিন্তু এক্স থাকবে, নিচে থাকবে। তাহলে যদি এটা না থাকতো তাহলে ভ্যালু কত আসতো? এল টু দি পাওয়ার 4। তাহলে উপরে কত আসতো? 4l x বাই এল টু দি পাওয়ার 4। এল আর নিচের এল টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হতো, তাহলে কি আসতো আমার কাছে? তোমার এরকম আসতো যে কে কিউ স্কোয়ার ইন্টু এক্স বাই এল কিউ, এইটা আসতো, যেটা এখানটাতে এসছে কে কিউ স্কোয়ার এক্স বাই এল। তুমি ভেবে দেখো, 4k কিউ স্কোয়ার এল কিউ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কিন্তু এক্সটা ভেরিয়েবল। তাহলে আমি বলতে পারি যে এক্স এফ এর যে ম্যাগনিটিউড সেটা এক্স এর ম্যাগনিটিউডের সাথে ডিরেক্টলি প্রপোর্শনালে আছে। তার মানে এটা এসএইচএম পারফর্ম করছে। যদি এসএইচএম পারফর্ম করে তাহলে আমরা বলতে পারি যে টাইম পিরিয়ড কত হয়? 2π√m/k, 2π√m/k এসএইচএম এর ফর্মুলা হয় এটা, যে যদি এফ ইকুয়াল টু কে এক্স হয় তাহলে আমরা বলতে পারি যে টাইম পিরিয়ড সমান হবে 2π√m/k। এখানে কে মানে কোনটা? এই যে এসএইচএম এর যে কনস্ট্যান্ট সেইটা, বুঝতে পারলে? এখানে আমি ওটাকে কে ড্যাশ বলছি কারণ একটা কে অলরেডি লেখা আছে ওই কুলম্ব কনস্ট্যান্টের জন্য, এটাকে আমি কে ড্যাশ বলছি সেই কারণে, ঠিক আছে? এখানে তারপর ভ্যালু বসানো আছে। এবার দেখো, তো এই যে কে ড্যাশ তার ভ্যালু তাহলে কত হবে? কম্পেয়ার করো, এফ সমান কে এক্স, কম্পেয়ার করো এখানে এফ সমান কে ইন্টু এক্স, তাহলে এখানটাতে এই কে মানে যেটা আমি কে ড্যাশ বললাম সেটা কোনটা হবে? এইটা। তাহলে টাইম পিরিয়ড কত হয়ে যাবে? 2π√m/k ড্যাশ, তাই না? এখানে কে ড্যাশ বলছি, কে ড্যাশ হয়ে যাবে। তাহলে কে ড্যাশের ভ্যালু কত হবে? 4k কিউ স্কোয়ার বাই এল কিউ। জাস্ট সেটাকে আমি পুট করে দিয়েছি এখানটাতে, যে এইটা আমার কাছে ইকুয়েশনটা এসছে। এখানে এই যে কেটা, এটা কিন্তু এই এসএইচএম কনস্ট্যান্টের কে নয়, এটা হলো কি বলতো? কুলম্ব কনস্ট্যান্ট। ওই যে কে এর জায়গায় তোমাকে বাড়িতে পুট করতে হবে 1/4πε0, এইখানটাতে 1/4πε0। দেখ, বুঝতে পেরেছো সবাই কি বললাম এতক্ষণ ধরে? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ ইন্দ্রজিৎ, শোভন, বুঝতে পেরেছো? স্যার। ঠিক আছে, চলো একবার লিখে নাও এই কোয়েশ্চেনটাকে, এবার সলিউশনটা লিখে নাও। এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, বুঝতে পারলে? এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যেখানটাতে কোয়েশ্চেনে তোমাকে বেসিক লজিকটাকে মনে রাখতে হবে, যে লজিকটা কি কোয়েশ্চেনটা। লজিকটা হলো এটাই যে যখন আমি ডিসপ্লেসমেন্ট দেবো এসএইচএম পারফর্ম করবে, আর এসএইচএম যদি পারফর্ম করে সেই ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? দ্যাট ইজ 2π√m/k। এই কে মানে কি? স্প্রিং কনস্ট্যান্ট বা এসএইচএম কনস্ট্যান্ট কে। বাড়িতে কিন্তু এই কে এর জায়গাতে 1/4πε0 ভ্যালুটাকে পুট করবে, দিয়ে বার করবে কত আনসার আসছে। ঝটপট লেখো। তোমার মাথায় আসতে পারে যে আমি কেন বাঁ দিকে শিফট করলাম, ডান দিকে কেন করলাম? ডান দিকেও করতে পারো। তাহলে এখানটাতে এল মাইনাস এক্স না পেয়ে এখানে পেতে, আর এখানে এল প্লাস এক্স না পেয়ে এখানে পেতে, ব্যাপারটা সেমই থাকতো, আলটিমেটলি ইকুয়েশনটা সেমই আসতো তোমার কাছে, বুঝতে পারলে? করতে পারতে, কোনো অসুবিধা নেই।
হয়েছে? না স্যার, একটু দাঁড়ান। ঠিক আছে। হয়ে গেছে? হ্যাঁ স্যার। সবার কমপ্লিট তো? ঠিক আছে, এবারে পরের কোয়েশ্চেনটা আসছে। পরের এই কোয়েশ্চেনটা আমি আজ করাবো না, এটা আগে তোমাদেরকে ভাবতে হবে, ঠিক আছে? আমি নেক্সট দিনকে তারপর সলভ করবো। আগে এটাকে তোমাদেরকে ভাবতে হবে, তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে। আগে কোয়েশ্চেনটাকে বোঝো। তোমায় কি দিচ্ছে যে একটা নন কন্ডাক্টিং তার আছে, বুঝতে পারলে? থ্রেড যেটাকে বলা হয়, নন কন্ডাক্টিং তার, থ্রেড। নন কন্ডাক্টিং মানে সেটা কিন্তু মেটালিক নয়, বুঝতে পারলে? কারণ যদি মেটালিক হতো তাহলে কন্ডাক্টিং হতো, এখানে বলা আছে নন কন্ডাক্টিং। এই পুরোটাকে আমি প্লাস কিউ চার্জ দিয়ে দিয়েছি, দেখো প্লাস ক্যাপিটাল কিউ চার্জটাকে চারিদিকে আমি ছড়িয়ে রেখেছি, বুঝতে পারলে? এবার আমি কি করলাম, এই যে সিস্টেমটা ছিল তার মাঝখানে আমি স্মল কিউ চার্জকে ইন্ট্রোডিউস করলাম এখানটাতে, বুঝতে পারলে? স্মল কিউ চার্জকে যখনই ইন্ট্রোডিউস করব তখন এই যে স্মল কিউ চার্জটা আছে এ তো নিজে প্লাস, তাহলে এখানেও প্লাস, অর্থাৎ এই চার্জগুলোকে রিপালশন করবে, বুঝতে পারলে? রিপেল করতে শুরু করবে স্মল কিউ চার্জটা। তুমি ভেবে দেখো, যদি রিপালশন শুরু হয় তাহলে সিস্টেমটা কি হচ্ছে ভাবো। সিস্টেমটা এরকম ধারা যে একটা এরকম টাইপের একটা তোমার গোল সিস্টেম ছিল, ঠিক আছে? এর মাঝখানে চার্জকে তুমি রাখলে, তো এই পুরো সিস্টেমটাকে ভিতর থেকে কেউ চাপ দিচ্ছে চারিদিক থেকে, তাই না? ভিতর দিক থেকে চারিদিকে এরকমভাবে চাপ দিতে শুরু করবে। যদি চাপটা দেয় তার মানে ওই যে তারটা ছিল ওর মধ্যে টেনশন বাড়তে শুরু করবে। ব্যাপারটা বুঝতে পারলে? টেনশন বাড়তে শুরু করছে, তোমাকে বার করতে হবে টেনশনটা কত। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার তো কোয়েশ্চেনটা? ব্যাস, এইটা তোমাকে বার করতে। তো কোয়েশ্চেন প্রথমে তোমাকে এইটা বুঝতে হবে কোয়েশ্চেনে, যে কেন আমাকে বললো যে টেনশনটা বার করতে, কেন বলছে আমাকে কেন? তার কারণটা কি? কারণটা হলো যে মাঝখানে যখনই চার্জকে আমি রাখলাম তখনই এটা চারিদিকে কিন্তু ফোর্স দিতে চালু করবে। কেন এখানটাতে মাইনাস চার্জ রাখেনি বলো? কেন মাইনাস চার্জকে রাখেনি এখানটাতে? হ্যাঁ তাহলে আকর্ষণ হতো। হ্যাঁ, মানে সিস্টেমটা কোলাপস করে যেত, তাই না? তাহলে কিন্তু এরকমের টেনশনটাকে আমি কীভাবে বার করতে পারতাম? এগুলো কোয়েশ্চেনটা। তো তুমি কোয়েশ্চেনটাকে লিখে নাও আর এই সিস্টেমটাকে ড্র করে নাও, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। তোমাকে বার করতে হবে টেনশন কত হবে। আচ্ছা দেখো, তোমাকে কোয়েশ্চেনে বলা আছে যে ইনক্রিজ ইন টেনশন, ইনক্রিজ ইন টেনশন। তার মানে হচ্ছে যে ইনিশিয়ালি যখন এই চার্জকে আমি রাখিনি তখন কি এর মধ্যে টেনশন ছিল না? ছিল কি ছিল না বল? যখন চার্জটাকে মাঝখানে আমি প্লেস করিনি তখন কি তারটার মধ্যে টেনশন ছিল না? ছিল। ছিল। কেন ছিল তুমি বলো না, আর অন্য কেউ বলতে পারবে? ইন্দ্রজিৎ বা সাত্যকী, শুভম, অভ্রদীপ কে বলতে পারবে কেন চার্জ ছিল, মানে কেন টেনশন ছিল? এই স্মল কিউকে এখানে প্লেস করার আগেও এর মধ্যে টেনশন ছিল তারটাতে, কেন ছিল টেনশন বলো? আরে বলো বলো, কেন ছিল? কিউ চার্জ দেওয়া ছিল ওটা। তাতে করে টেনশন কেন এলো তারটাতে? ছাত্র কি বলো তো? হ্যাঁ শোনো, না পারলে বলবে পারবো না, চুপচাপ না বলে বসে থাকবে না, তাতে করে বোঝা যায় না তুমি পারবে কি পারবে না। পারবে কি ছাত্র কি? শুভম, শোভন, কি নাম তোমার? শুভম। আচ্ছা শুভম পারবে? না স্যার। ইন্দ্রজিৎ?
কিউটা ছিল এটা প্লাস সাথে রিপালশন করছে। হ্যাঁ, প্লাস কিউ চার্জগুলো ছিল, তো সেই প্রত্যেকটা প্লাস কিউ একে অন্যকে বিকর্ষণ করছিল, রিপেল করছিল। আর এই রিপেল করছিল বলে এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে এই দিকে একটা রিপালশন, এই দিকে একটা রিপালশন, তাহলে এখানে টেনশন হয়ে গেল। সেম কাজ এই দিকেও হচ্ছে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট তো টেনশন ক্রিয়েট হচ্ছিল, তাই না? কেন ছিল? কারণ এই প্লাস কিউ চার্জ দেওয়া ছিল, সেই জন্য টেনশনটা ক্রিয়েট হচ্ছিল। এখন আমি কি করলাম, আর একটা প্লাস কিউ মাঝখানে দিলাম, যাতে করে চারিদিক থেকে আরও বেশি পরিমাণে সে ভেতর থেকে ফোর্স দেওয়া চালু করলো এবং টেনশনটা আরও বেড়ে গেল। তো ইনক্রিজ ইন টেনশন মানে আমি ইনিশিয়ালি ধরবো যে ইনিশিয়ালি টেনশন জিরো, এমন কিন্তু নয় ইনিশিয়াল টেনশন ছিল না, ছিল। আমি ধরছি যে ইনিশিয়ালি জিরো ছিল, বুঝতে পারলে? তো আমি ধরছি যে 1 ইকুয়ালস টু জিরো, মানে ধরো সাপোজ এখানটাতে ইনিশিয়ালি 1 নিউটন ছিল টেনশন বা 2 নিউটন, আমি ধরলাম সেটাকে জিরো, বুঝতে পারলে? স্ট্যান্ডার্ড একটা পার্ট থেকে আমি স্টার্ট করছি পুরো ইকুয়েশনটা, এটা হলো ব্যাপার। এমন নয় যে প্রথমে জিরো টেনশন ছিল, প্রথমে টেনশনের ভ্যালু নন জিরো ছিল, একটা কিছু টেনশন ওখানে, বুঝতে পারলে? আমি ধরলাম আমার সুবিধার জন্য যে জিরো, তাতে করে আমাকে ইনিশিয়াল টেনশনটাকে আর বার করতে হবে না, এই হলো ব্যাপার, বুঝতে পারলে? ইদার এটা করতে পারো তুমি, না হলে আগের যে টেনশন ছিল তুমি সেটাকে বার করো, এখন চার্জ দেওয়ার পরে কত টেনশন হলো সেটাকে বার করো, তাদের মধ্যে ডিফারেন্সটাকে দেবো। যে কোনো একটা করতে পারো, ব্যাপারটা সেম হবে, কারণ ডিফারেন্স সবসময় সেমই থাকে, বুঝতে পারলে? 2 আর 4-এর মধ্যে ডিফারেন্স আর 0 আর 2-এর মধ্যে ডিফারেন্স সেমই থাকবে, 2 থাকবে ডিফারেন্সটা, বুঝতে পারলে? সেই জন্য তোমরা যে কোনো একটা ওয়ে আউট সলভ করতে পারো, মানে যে কোনো একটা উপায় করে তোমরা সলভ করতে পারো, কোনো অসুবিধা নেই। লেখা হয়েছে ব্যাপারটা, কোয়েশ্চেনটা লেখা হয়েছে, আনসার এইটা হবে, এটা আনসার হবে, লেখা হয়েছে কোয়েশ্চেনটা? ঠিক আছে, চলো এবারে পরের কোয়েশ্চেনটায় আসছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি, পরের কোয়েশ্চেনটা তোমাকে এটা বলেছে যে প্রথমে এরকম ধরা করে দুটো চার্জ, তাদেরকে আমি নন কন্ডাক্টিং থ্রেড দিয়ে এখানটাতে হ্যাং করে রেখেছি। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে থ্রেডগুলোকে আমি এখানটা রেখেছি, আমি বললাম এরা নন কন্ডাক্টিং, কেন বলছি নন কন্ডাক্টিং, এবং নন কন্ডাক্টিং হওয়াটা দরকারটা কেন, আগে এইটা বলো। তোমাকে কোয়েশ্চেনে বলা থাকবে যে টু চার্জেস আর হ্যাংড উইথ দ্য হেল্প অফ আ নন কন্ডাক্টিং থ্রেড। নন কন্ডাক্টিংটা কেন আমাকে বলবে এখানটাতে, এই তারটা নন কন্ডাক্টিং কেন? তাহলে স্যার তারটা একটা ফোর্স ফিল করবে ওই মানে যদি কন্ডাক্টিং হয় তাহলে ফোর্স ফিল করবে ওই পার্টিকেল গুলোতে। আর কেউ বাকিরা? সাত্তকি পারবে? পারবে সাত্তকি সরকার? শুভম সরকার পারবে? পারবে? ইন্দ্রজিৎ আর অভ্রদীপ তোমরা? স্যার মুভ করবে চার্জটা, চার্জটা মুভ করে মানে তারটা মুভ করবে যদি কন্ডাক্টিং হয়। যে কোনো একজন বলো, আচ্ছা অভ্রদীপ বলো। স্যার যদি কন্ডাক্টিং হয় তাহলে তার বরাবর মুভ করবে চার্জটা। হ্যাঁ, যদি কন্ডাক্টিং হয় তাহলে এই চার্জ এর মধ্যে ফ্লো করা শুরু করবে, বুঝতে পারলে? যদি এই চার্জ এর মধ্যে ফ্লো করা শুরু করে তাহলে এই যে মেন চার্জ কিউ ওর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে? এই জন্য বলা হয় নন কন্ডাক্টিং। ব্যাপারটা বুঝতে পারলে? সৃজিত বুঝতে পেরেছো? সৃজিত সাত্তকি তোমরা ভুলভাল বলছিলে। হ্যাঁ স্যার। নন কন্ডাক্টিং আর কন্ডাক্টিং যখনই আসবে তখন তোমার মাথায় স্ট্রাইক করা উচিত সবসময় যে কন্ডাকশন আর নন কন্ডাকশন, মানে ইদার কন্ডাকশন হচ্ছে বা হচ্ছে না, এর ওপর বেস করে আমাকে লজিকটা বলতে হবে, কারণ তবেই ওর নাম কন্ডাক্টর আর নন কন্ডাক্টর, বুঝতে পারলে? এগুলো ব্যাপারটা। এবার দেখো তো কী করা হয়েছে এখানটাতে, যে এদেরকে আমি দুটো চার্জকে এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম। যখনই দুজনকে ঝুলিয়ে রাখলাম পজিটিভ চার্জ রিপালশন হলো এবং এরকমভাবে তারা সরে গেল, বুঝতে পারলে? সরে গিয়ে সাপোজ ভার্টিক্যালের সাথে থিটা অ্যাঙ্গেলে হ্যাং করছে এরা, দেখো। তো এই ক্ষেত্রে এবার আমি কি করলাম, এই সেম কাজটাকে আমি পারফর্ম করলাম, কিন্তু
আর একটা অন্য মিডিয়ামে নিয়ে গিয়ে, জলের মধ্যে সাপোজ একটা অন্য মিডিয়ামে পারফর্মটা করলাম, যে সেম দুটো এই সেম চার্জকে নিয়ে গেলাম যাদের মাস এবং চার্জ হলো এম আর কিউ করে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে এখন এরা কিন্তু আর ওই থিটা অ্যাঙ্গেলে ভার্টিক্যালের সাথে হ্যাং করে নেই, এখন অ্যাঙ্গেলের ভ্যালু অন্য কিছু পেলাম, সাপোজ থিটা ড্যাশ পেলাম। তোমাকে বার করতে হবে যে এই যে থিটা ড্যাশ এর ভ্যালু কত, বুঝতে পারলে? মানে এখন কত অ্যাঙ্গেলে ওরা হ্যাং করছে, তোমাকে এইটা বার করতে হবে। এটা হলো তোমার কোয়েশ্চেন, বুঝতে পারলে? এগুলো জিনিস। তো দেখো আমি সলভ কি করে করবো জিনিসটাকে। প্রথমত দেখো, যখন এরকম কোয়েশ্চেন থাকবে, প্রথম কাজ হলো যে এদের মধ্যে যা যা ফোর্স তুমি দেখতে পারছো সেই সমস্ত ফোর্সকে আইডেন্টিফাই করো এবং ডায়াগ্রামে মার্ক করো। যদি তুমি ওরা করতে পারো তোমার কাজ সমস্ত শেষ হয়ে যাবে, মানে 90% কাজ শেষ। বাকি কাজ হলো তোমার ইকুয়েশন ড্র করো ওটাকে দেখে। যদি আমি দেখি তাহলে এটা বুঝতে পারবো যে এই তার বরাবর টেনশন টি কাজ করবে। যদি এটা থিটা হয় তাহলে এইটাও থিটা, তাই না? এটা যদি টি হয় তাহলে এটা কি হবে? টি কস থিটা, তাই না? এটা কি হবে? টি সাইন থিটা। আচ্ছা, এবার দেখো এই যে চার্জটা, এই চার্জটাকে রিপালশন করবে, মানে এই দিকে ওকে রিপালশন করলো সাপোজ, ঠিক আছে? এখন এর ভ্যালু হলো সাপোজ সে এফ ই, রিপালশন। আর তুমি ধরে নাও যে এখন এদের মধ্যে লেন্থটা হচ্ছে সাপোজ যে এল, এদের মধ্যে সেপারেশন, তাহলে এফ ই কত হয়ে যাবে এখানটাতে? না কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, তাই না? এইটা। এবার দেখো নিচের দিকে ওয়েট কাজ করছে, এই দিকে আছে এমজি। তো যদি আমি এখন এটাকে সলভ করি, এখন এরা এইখানে মুভ করে আসার পর আর কোনো দিকে আর যাচ্ছে না, তার মানে যখন একবার সেপারেশনটা এরকম হয়ে গেল তখন এই সিস্টেমের ওপর নেট ফোর্স জিরো। সিস্টেমের ওপর নেট ফোর্স জিরো তার মানে হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি যতগুলো অ্যাক্সিস আছে সেই প্রত্যেকটার অ্যাকর্ডিং নেট ফোর্স জিরো, তাই না? তবেই তো আমি এফকে জিরো বলতে পারি, কারণ এফ মানে কি? নেট ফোর্স মানে কি? এফ এক্স প্লাস এফ ওয়াই। যদি দুটো জিরো হয়, নেট ফোর্স অ্যালং এফ এক্স আর নেট ফোর্স অ্যালং এফ ওয়াই, তাহলে আমি বলতে পারি যে পুরো সিস্টেমের অ্যালং ফোর্স জিরো। তো আমি সেটাকেই করছি, যে প্রথমে দেখছি যে এফ এক্স বরাবর নেট ফোর্স কত আছে, এক্স বরাবর কত আছে। যদি জিরো হতে হয় তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর টি সাইন থিটা তাদেরকে সেম হতে হবে। তাহলে আমি লিখতে পারি যে টি সাইন থিটা সমান এফ ই, আর টি কস থিটা সেটা সমান কি হয়ে যাবে বলো? টি কস থিটা এমজি, তাই না? ইকুয়াল টু এমজি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এবার আমি 1/2 করছি। যদি 1/2 করি তাহলে ট্যান থিটা কত পাবো? ট্যান থিটা দ্যাট উইল বি এফ ই ডিভাইডেড বাই এমজি, তাই না? এটা চলে এলো আমার কাছে ট্যান থিটা। ক্লিয়ার? এবার আমি কি করেছি, এই সিস্টেমটাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। যদি জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে কেসটা কি হবে দেখো। জলের মধ্যে ডোবালে এখানটাতে একটা এক্সট্রা ফোর্স কাজ করা শুরু করবে। কোন ফোর্সটা কাজ করবে এখানটাতে এক্সট্রা বলো তো? কোন ফোর্সটা এখন এক্সট্রা কাজ করবে এখানটাতে বলো? বলো বলো। যে কোনো লিকুইডের মধ্যে যখন আমি কোনো বস্তুকে ডুবিয়ে দিই, প্লবতা বল, তাই না? প্লবতা বলটাই হলো এমন একটা ফোর্স যেটা এখন আমি এক্সট্রা পাবো এই জায়গাটাতে। এবং সেই প্লবতা বলটা আমি জানি যে তার যেটা ওজন সেটাকে কমিয়ে দেয়, তাই না? তো আমাকে জাস্ট এখন সেই ব্যাপারটাকে দেখতে হবে যে এখন যদি দেখি তাহলে এখন এখানটাতে টেনশনটা সাপোজ টি ড্যাশ, অবভিয়াসলি টেনশন চেঞ্জ হবে এখানটাতে, তাই না? সাপোজ টি ড্যাশ, তাহলে এই দিকে কত আসবে? এটা থিটা হয়ে যাবে, টি ড্যাশ কস থিটা। এইদিকে টি ড্যাশ সাইন থিটা, নিচের দিকে এমজি, উপর দিকে প্লবতা বল বুয়েন্সি ফোর্স এফ বি, তাই না? এইগুলো জিনিস। এখন আমাকে আবার সেম কাজ করতে হবে। আচ্ছা, এই দিকে কি কাজ করবে না? এই দিকে লাগবে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই। এগুলো সিচুয়েশন। তুমি মনে করো যে এখন এদের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে এবং আগে ছিল এল, এখন সেটা এল ড্যাশ হয়ে গেছে মনে করো।
তাহলে আমি বলতে পারি এখানটাতে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স কত হয়ে গেল না, দ্যাট ইজ টি সাইন থিটা ড্যাশ অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু এফ ই। আর একটা বলতে পারি যে টি কস থিটা ড্যাশ দ্যাট উইল বি ইকুয়াল টু কত হবে বলো তো, এম জি মাইনাস বুয়েন্সি ফোর্স। কেন মাইনাস করলাম বুয়েন্সি ফোর্স, কারণ এম জি আর বুয়েন্সি উল্টো দিকে, তাই না? এইটা এবারে এম জি মাস মানে কি, ভলিউম ইনটু ডেনসিটি। এবার দেখো তোমাকে বলা আছে যে এই যে লিকুইডটা, এই লিকুইডের ডেনসিটি হলো সিগমা, আর এই যে চার্জগুলো ছিল এর ভলিউম ভি অ্যান্ড ডেনসিটি রো। তাহলে চার্জের জন্য এমজি মানে কত হবে, রো ইন্টু ভি ইন্টু জি, রো ইন্টু ভি মানে চার্জের মাস, মাইনাস বুয়েন্সি ফোর্স কত হয়, ভলিউম অফ দি বডি ইন্টু ডেনসিটি অফ দি লিকুইড ইন্টু জি, ওটা হলো বুয়েন্সি ফোর্স। বুঝতে পারলে? ভলিউম অফ দি বডি ডেনসিটি অফ দি লিকুইড ইন্টু জি। তাহলে বডির ভলিউম কত বলো তো, বডির ভলিউম কত বলা আছে, বলো বলো, ভি। লিকুইডের ডেনসিটি কত বলা আছে, সিগমা। তাহলে বুয়েন্সি ফোর্স কত হবে, হ্যাঁ ভি সিগমা ইন্টু জি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টি কস থিটা ড্যাশ এর ভ্যালু কত আসছে, দ্যাট ইজ এখান থেকে আমি কোনটা কমন নিতে পারি, ভি ইন্টু জি কমন নিলাম, তাহলে আসবে আমার কাছে রো মাইনাস সিগমা। ঠিক আছে, এটা। এবার দেখো এটাকে তুমি লিখে দাও যে 1 নাম্বার ইকুয়েশন মাইনাস এফ বি, এটা হচ্ছে এফ ই ড্যাশ, কারণ এখন এফ ইটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটাকে আমি লিখবো যে কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এল ড্যাশ। এখন একটা জিনিসকে নোটিস করো, এখানে এপসাইলন আর বলে একটা জিনিস দেওয়া আছে। এর মানে কি দেখো, এর মানে হলো এটাই যে দেখো এপসাইলন আর এর মানে হচ্ছে যে কোনো একটা মিডিয়াম তার পারমিটিভিটি ডিভাইডেড বাই এয়ারে সেই মিডিয়ামের পারমিটিভিটি ডিভাইডেড বাই এয়ারের পারমিটিভিটি। বুঝতে পারলে? তো যদি এটা হয় তার মানে হলো এটাই যে আমরা যখন হাওয়াতে এক্সপেরিমেন্টকে পারফর্ম করি কুলম্বের লটাতে, যখন আমি হাওয়াতে পারফর্ম করি পুরো সিস্টেমটাকে, তখন আমরা কি লিখি 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নট মানে কি, পারমিটিভিটি ইন দি এয়ার। তো যদি এয়ার ছাড়া অন্য কোনো মিডিয়াম হয় তার নিজস্ব একটা কিছু ইয়ের ভ্যালু থাকতে পারে, বা নিজস্ব কিছু একটা এপসাইলনের ভ্যালু থাকতে পারে, সেটা এপসাইলন নট হবে না কিন্তু, কারণ নট মানে এয়ার। ব্যাপারটা বুঝতে পারছো প্রত্যেকে কি বলছি আমি এখানটাতে? হ্যাঁ, তো মনে করো যে এর জন্য সেই ভ্যালুটা হচ্ছে ই বা এপসাইলন, তার ভ্যালু কত হবে? দেখো রিলেটিভ মানে হচ্ছে যে সেই মিডিয়ামের পারমিটিভিটি উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে সেই মিডিয়ামের পারমিটিভিটি মানে ই, সেটা সমান কত চলে আসবে এখানটাতে, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, তাই না? তো এই ক্ষেত্রে আমাকে জাস্ট এইটা করতে হবে যে আমরা কে মানে 1/4 পাই এপসাইলন নট ইউজ করি, এখন আমাকে কি করতে হবে 1/4 পাই এপসাইলন মানে এপসাইলন নটের জায়গাতে এপসাইলন নট ইন্টু এপসাইলন আর আমাকে ইউজ করতে হবে। এই যে ভ্যালুটা সেটা তোমাকে কোয়েশ্চেনে গিভেন থাকবে, এর ভ্যালু কত হবে। বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে এই পার্টটা তোমরা লিখে নেবে, আমি এটাকে মুছছি না এখান থেকে, ঠিক আছে? তোমরা এটাকে লিখে নেবে এখান থেকে। তো এবারে জাস্ট আমাকে রেশিওগুলো আবার নিতে হবে এখানে, তাহলে আমি কত কত করে পাবো দেখো এটাকে পেয়ে যাবো আমি, এটাও কে ড্যাশ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। এবার আবার আমাকে 1/2 করতে হবে এই জায়গাটাতে, যদি আমি 1/2 করি তাহলে আচ্ছা একটা কাজ করো তো, প্রত্যেকে একটা কাজ করো, এইখানটাতে নেক্সট পেজটা অ্যাড করতে হবে, কি করবো যদি ওই নেক্সট পেজটাকে অ্যাড করতে হবে না, এক্সট্রা পেজটা অ্যাড করতে হবে। দেখো এবারে
দেখো এবারে আগেরটাতে আমরা কি পেলাম যে এফ এক নাম্বার যেটা ইকুয়েশনটাকে আমরা পেয়েছিলাম যে ওইখানটাতে পেলাম না, ওই কী ছিল তোমার আগেরটা, এফ ইর যে ভ্যালু দ্যাট ইজ কে ড্যাশ ইন্টু কিউ স্কোয়ার বাই এল ড্যাশ, এইটা পেয়েছিলাম। আর একটা কী পেয়েছিলাম, আরেকটা এটা পেয়েছিলাম যে অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু কী ছিল, টি সাইন থিটা ড্যাশ, তাই না, এটা ছিল। আর টি কস থিটা ড্যাশ এর মানে কত পেয়েছিলাম, টি কস থিটা ড্যাশ এর মানে পেয়েছিলাম আমরা এম জি মাইনাস এফ বি, এইখান থেকে আমরা ভ্যালু বার করেছিলাম যে রো ইন্টু জি, সরি ভি ইন্টু জি কমন নিয়েছিলাম, এবং ভি ইন্টু জি কমন নিয়ে আমরা কত পেয়েছিলাম এখানটাতে, ভি ইন্টু জি কমন নিয়ে পেয়েছিলাম আমরা রো মাইনাস সিগমা, এইটা পেয়েছিলাম। এবার দুটোকে আমি রেশিও বার করব, এটা হলো 1 নাম্বার, এটা হলো 2 নাম্বার। আবার সেই একই কাজ করব, 1/2 পারফর্ম করব, তাহলে আমার কাছে আনসার আসবে tan থিটা ড্যাশ ইকুয়াল টু কে ড্যাশ কিউ স্কোয়ার বাই এল ভি জি রো মাইনাস সিগমা, এইটা আসবে, তাই না, এইটা আসবে আমার কাছে আনসারটা। এটা হলো ট্যান থিটা ড্যাশ, যেটা এখন হলো, বুঝতে পারলে। আগে কত ছিল, আগে ছিল ট্যান থিটা, তাই না, আগে ছিল ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম বলো, কত পেয়েছিলাম আমরা ট্যান থিটার ভ্যালু কত ছিল, ট্যান থিটা কত কত এফ ই বাই এম জি, তাই না, এফ ই বাই এম জি, ট্যান থিটা ছিল এফ ই বাই এম জি, এইটা ছিল। এবার এখানটাতে হবে এটা এল ড্যাশ, ঠিক আছে। এবারে জাস্ট ভ্যালুগুলোকে পুট করো, তাহলে কত আসবে দেখো এখানটাতে। আগের ক্ষেত্রে এফ ই কত ছিল, কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এম জি, এইটা ছিল। আচ্ছা, এবারে আমি 1/4 পাই এপসাইলনের ব্যাপারটাকে ক্লিয়ার করি এখানটাতে। তাহলে কে ড্যাশ সমান কত হবে, এখানটাতে 1/4 পাই এপসাইলনকে পুট করবো, তাহলে কিউ স্কোয়ার, আর এখানটাতে 4 পাই এপসাইলন আর ইন্টু এপসাইলন নট হবে। কেন হলো এটা বুঝতে পারলে, কারণ এখানে এপসাইলন না লিখে আমি কি লিখবো, এপসাইলন মানে ওই মিডিয়ামের ভ্যালু, ওই মিডিয়ামের এপসাইলন মানে কি আসছিল এখানটাতে, এপসাইলন মানে কি আসছিল, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, তাই না, একটু আগে দেখলাম ওটাকে, এইটা হবে। তো এখানে জাস্ট এটাকে পুট করবো, এপসাইলন নট কিন্তু লেখা হবে না এখন, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট ইউজ করবো এখানে, ইন্টু এল ড্যাশ ভি জি রো মাইনাস সিগমা, এইটা আসবে, ঠিক আছে। আচ্ছা, ট্যান থিটার ভ্যালু কত এলো এখন, 1/4 পাই এপসাইলন নট ইন্টু এম জি। এবারে আমাকে এটা করতে হবে যে ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ করতে হবে, বা ট্যান থিটা ড্যাশ বাই ট্যান থিটা করতে হবে। ট্যান থিটা ড্যাশের ভ্যালু কত পেলাম, এইটা কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন আর ইন্টু এপসাইলন নট ইন্টু এল ড্যাশ কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তো মানে এল ড্যাশ স্কোয়ার হবে, এল ড্যাশ স্কোয়ার ইন্টু ভি জি ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু ট্যান থিটা মানে হচ্ছে এইটা, এটাকে নিচে লিখে তাহলে কি হবে, ইন্টু উল্টে যাবে, তাহলে কি লিখবো, আমি এটাকে লিখে দিই এটাকে 4 পাই এপসাইলন নট ইন্টু এম জি ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমার কাছে আনসারটা কত আসবে, এখানটাতে 4 পাই এপসাইলন নট ক্যান্সেল আউট হয়ে গেল, জি এটাও ক্যান্সেল আউট করলে কত আসছে, এটা এম ডিভাইডেড বাই এপসাইলন আর এল ড্যাশ স্কোয়ার, আচ্ছা এল ড্যাশ 4 পাই এপসাইলন নট, এল স্কোয়ারটা আছে না এখানটাতে, এল স্কোয়ার আছে একটা, এখানে এল স্কোয়ার আছে, এল স্কোয়ার ইন্টু রো মাইনাস সিগমা, এইটা হবে আনসারটা, বুঝতে পারলি। তাহলে এটা সমান হচ্ছে কত, ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ, তাহলে ইন্টু ট্যান থিটা, আর থিটা সমান কত হবে, থিটা সমান হয়ে যাবে থিটা ড্যাশ সমান
ট্যান ইনভার্স অফ এই পুরো পার্টটা, বুঝতে পারলে? এইটা হবে পুরোটা। এবার এখানটাতে ট্যান থিটার ভ্যালুটাকে পুট করতে হবে। তোমরা কতটা অবধি লিখেছিলে আগেরটাতে? কেউ লিখেছিলে কি আগেরটাতে? লেখোনি তো? আচ্ছা একটা কাজ করো, লিখেছিলে? আচ্ছা একটা কাজ করো তাহলে, একবার ঝট করে না এই পোর্শনটা একটুখানি লিখে নাও, মানে ওখানটাতে ধরো 4-5 লাইন মতো বাকি রাখো, দিয়ে এই পোর্শনটাকে আবার লিখে নাও, ঠিক আছে? এটার ক্যালকুলেশনটা একটুখানি লেন্দি আছে, বুঝতে পারছো? একটুখানি লেন্দি ক্যালকুলেশন, কিছু করার নেই। এই পোর্শনটা লিখে নাও, কারণ এটাকে স্কিপ করে ওই পার্টে যেতে হবে। এখানে ট্যান থিটার ভ্যালুটাকে আবার পুট করতে হবে। ট্যান থিটার ভ্যালু পুট করলে কত আসবে? এটা ট্যান ইনভার্স এম এল স্কোয়ার বাই এপসাইলন আর এল ড্যাশ সিগমা মাইনাস রো। ট্যান থিটা মানে কত ছিল এখানটাতে? কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট এম জি। এইটা হবে ফাইনাল আনসার, হয়ে যাবে ট্যান ইনভার্স এম এল স্কোয়ার কিউ স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন ইন্টু এল ড্যাশ ইন্টু এম জি ইন্টু সিগমা মাইনাস টু। এইটা হবে ফাইনাল আনসারটা, বুঝতে পারলে? দেখো এত বড় আনসারটা হবে তোমার ফাইনালি, থিটা ড্যাশের ভ্যালু। ফাইনালি এইটা হবে তোমার আনসারটা, বুঝতে পারলে? তো এতটা তোমাকে সলিউশন পুরো সলভ করতে হবে, তারপরে আনসারটা আসছে। যদি তোমাকে এটা বলা থাকতো না যে দুটো পেন্ডুলামের মধ্যে সেপারেশনটা কোনোভাবে চেঞ্জ হয়নি, অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে সামহাও, সেই ক্ষেত্রে তুমি এল ড্যাশ না নিয়ে তখন এল নিতে পারতে, বুঝতে পারলে? ক্যালকুলেশনটা একটুখানি লেন্দি হবে, আর কিছু কনসেপ্টটাকে কি বুঝতে পারছো প্রত্যেকে? কি করা হলো জিনিসটা এখানটাতে? স্যার লাস্টে থিটা ড্যাশটা কি লিখলে আমরা বুঝতে পারছি না, মানে একটু গাইডলাইন হবে। আচ্ছা আমি আরেকবার থিটা ড্যাশটাকে উপরে ভালো করে লিখছি। এটা থিটা ড্যাশ সমান চলে আসবে ট্যান ইনভার্স এম এল স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর ইন্টু এপসাইলন নট ইন্টু এল ড্যাশ ইন্টু এম জি ইন্টু রো মাইনাস সিগমা। এইটা আসবে থিটা ড্যাশ, বুঝতে পারলে? ফাইনালি আনসারটা। স্যার এল ড্যাশে কি স্কোয়ার হবে, মানে শুধু এল ড্যাশ হবে? এল ড্যাশের স্কোয়ার আসছে কোনটাতে? এল ড্যাশের স্কোয়ার হচ্ছে তো, হ্যাঁ এল ড্যাশটা স্কোয়ারে থাকবে, স্কোয়ারে এল ড্যাশ স্কোয়ার থাকবে। স্যার আমি ওই এপসাইলন আর ইনটু এপসাইলন নট ওই জায়গাটা বুঝতে পারিনি। ওটা বুঝতে পারোনি? আচ্ছা দেখো আমরা যখন এপসাইলন নট বলি তখন কি বলি? পারমিটিভিটি ইন দি এয়ার, তাই তো? এটা তো বলা হয় পারমিটিভিটি ইন দি এয়ার। তুমি সিস্টেমটাকে যখন কুলম্বের সিস্টেমটা কুলম্ব পারফর্ম করেছিল তখন এয়ারের মধ্যে পারফর্ম করেছিল, সেক্ষেত্রে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বলতে পারমিটিভিটি অফ দ্য এয়ার ছিল, কারণ মিডিয়ামটা এয়ার। এখন এরকম কিন্তু কোনো বাউন্ডেশন নেই যে আমাকে কেবলমাত্র এয়ারেই পারফর্ম করতে হবে, আমি চাইলে অন্য কোনো লিকুইডে করতে পারি। আমি দুটো চার্জকে নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারি, জলে ডোবাতে পারি, তাই না? সেটা আমার মর্জি। তো সেই ক্ষেত্রে মিডিয়ামটা আমার হাওয়া না থেকে অন্য কিছু হয়ে যাবে, বুঝতে পারলে? অন্য কিছু একটা মিডিয়াম সেই সময় হয়ে গেল। এই যে মিডিয়ামটা অন্যরকম হলো, তার ক্ষেত্রে অবভিয়াসলি আমি আর এপসাইলন নট ইউজ করবো না, কারণ এপসাইলন নট কার জন্য? হাওয়ার জন্য। আমি সেই মিডিয়ামের পারমিটিভিটি ইউজ করবো, মানে সাপোজ সেই মিডিয়ামের পারমিটিভিটি ইজ এপসাইলন, ঠিক আছে? তাহলে হাওয়ার রেসপেক্টে সেই মিডিয়ামের পারমিটিভিটি কত হবে? এপসাইলন বাই এপসাইলন নট, তাই না? হাওয়ার রেসপেক্টে এটাকে বলা রিলেটিভ পারমিটিভিটি, এপসাইলন আর। তাহলে এইখান থেকে আমি বলতে পারি এপসাইলন মানে কত হবে? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর, তাই না? তাহলে আমি এখন কি লিখবো? 1 বাই মিডিয়ামের জন্য 4 পাই, কার এপসাইলন লিখি? মিডিয়ামের জন্য কি লিখবো? এটার জন্য কত আছে? এপসাইলন। তাহলে এর জায়গাতে কি লিখবো আমি? এপসাইলন নট ইন্টু এপসাইলন আর।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এগুলো ফটো, এটাই ওখানটাতে বলা, ওই জন্য এপসাইলন আর পার্টটা আসছে ফ্রেমটা, তার কিছু না। আচ্ছা, প্রত্যেকেই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? থিমটা কি, সলিউশনটা কি? দেখো, ক্যালকুলেশন লেন্দি হতে পারে, তো কোয়েশ্চেন যখন আমাকে মেন এক্সামে জিজ্ঞেস করবে তখন কিছু না কিছু চেঞ্জেস এরকম করবে বা ভ্যালুস দিয়ে দেবে আমাকে থিটার, হয়তো যাতে করে পুরো ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে যায়। তো ওটা সেকেন্ডারি জিনিস, এই ক্যালকুলেশনটা সেকেন্ডারি ব্যাপার, তাই না? ওটা আমি ইকুয়েশন ফর্ম করলে আমি অটোমেটিক্যালি ক্যালকুলেশন নিজে বসে বসে করতে পারবো, ওটা কোনো চাপের ব্যাপার না। ব্যাপারটা হলে তোমরা কি এই পুরো পার্টটাকে বুঝতে পারলে যে কনসেপ্টটা কি, অ্যাপ্লাইটা আমাকে করতে হবে কি করে জিনিসটাকে, সেটা কি বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিরা? ঠিক আছে, ঠিক আছে। এবারে এই পার্টটা সবার লেখা হয়ে গেছে তাহলে, তাই তো? এটা হয়ে গেছে লেখা প্রত্যেকে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হুম, এবারে এইখানটাতে লেখা বাকি ছিল বোধহয় তোমাদের, নাকি কারোর কি বাকি ছিল এখানটাতে লেখা? হ্যাঁ, এখানে যেগুলো লিখেছিলাম কি বাকি ছিল কারোর? আচ্ছা, আমি একবার শর্ট করে মার্কটা করে দিচ্ছি এখানটাতে, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেছে এখানটাতে। শর্ট করে মার্ক করেছি, তুমি লিখে নাও শর্ট করে। টি এইদিকে হচ্ছে থিটা, তাহলে টি কস থিটা, এইদিকে হচ্ছে টি সাইন থিটা, এইদিকে হচ্ছে এফ ই, যার ভ্যালু হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। সাপোজ এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে এল, নিচের দিকে আসছে এম জি। প্রথম ইকুয়েশনটা পেয়েছিলাম যে টি সাইন থিটা সমান এফ ই, সেকেন্ড ছিল টি কস থিটা সমান এম জি, 1 নাম্বার। 2 নাম্বার 1/2 করে আমরা পেয়েছিলাম ট্যান থিটা ইকুয়াল টু এফ ই বাই এম জি। আর এইখান থেকে পেয়েছিলাম এটা, এইদিকে টি কস থিটা ড্যাশ, এইদিকে এটা টি ড্যাশ, ঠিক আছে? এইদিকে পেয়েছিলাম আমরা টি ড্যাশ সাইন থিটা ড্যাশ, এইদিকে পেয়েছিলাম এমজি, এইদিকে বুয়েন্সি ফোর্স, ঠিক আছে? তো ইকুয়েশন ফর্ম করেছিলাম এখান থেকে যে টি ড্যাশ কস থিটা ড্যাশ, এদের মধ্যে অ্যাঙ্গেলটা লেন্থটা হচ্ছিল এল ড্যাশ, আর এইখানে লিখেছিলাম এফ ই ড্যাশ, ঠিক আছে? এফ ই ড্যাশের ভ্যালু কত হবে না কে ড্যাশ কিউ স্কোয়ার বাই এল ড্যাশের স্কোয়ার। টি ড্যাশ কস থিটা ড্যাশের ভ্যালু আমরা কত পেয়েছিলাম? এম জি মাইনাস এফ বি। এম জি মানে হচ্ছে ভি ইন্টু রো ইন্টু জি মাইনাস এফ বি মানে আমরা কত পেয়েছিলাম? এপি মানে ছিল তোমার ভি ইন্টু সিগমা ইন্টু জি। ভি ইন্টু জি কমন নিয়েছিলাম, তাহলে আমার কাছে এসেছিলো রো মাইনাস সিগমা। আর একটা পেয়েছিলাম টি ড্যাশ সাইন থিটা ড্যাশ, এর ভ্যালু আমার কাছে এসেছিলো এফ ই ড্যাশ, এফ ই ড্যাশ। তাহলে এইখান থেকে আমরা এটাকে বলছি 2 নাম্বার, এটাকে বলছি আমরা 1 নাম্বার। 2/1 করছি, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা ড্যাশ, এর ভ্যালু কত আসছে এখান থেকে? দ্যাট ইজ এফ ই ড্যাশ ডিভাইডেড বাই ভি জি রো মাইনাস সিগমা। চলো লিখে নাও এইটা এখানটাতে, তারপরে ওই পার্টটা, বুঝতে পারলে? কনসেপ্টটা কিন্তু কিছুই না, দেখো প্রথম থেকে ট্যান থিটা বার করলাম, সেকেন্ডে ট্যান থিটা বার করলাম, দুজনের রেশিও নিলাম, সেখান থেকে ফাইনাল আনসার বার করলাম। মাঝখানে ক্যালকুলেশনটা একটুখানি লেন্দি, আর কিচ্ছু নেই এখানটাতে, বুঝতে পারলে? এখানে জাস্ট এইটুকুনি আছে, কিন্তু ক্যালকুলেশনটা একটুখানি লেন্দি। হয়ে গেছে কি লেখা? ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো আমাকে, ঠিক আছে? চলো, একটা হোমওয়ার্ক তোমাদেরকে দেওয়া আছে, সেটা কিন্তু যেন কনফার্ম প্রত্যেকে চেষ্টা করবে। না পারতে পারো কোনো অসুবিধা নেই, কিন্তু 100% কিন্তু প্রত্যেকে ট্রাই করবে, মানে ম্যাক্সিমাম যতটা তোমরা চেষ্টা করতে পারো। বই দেখো, নেট ঘাঁটো, যা খুশি করো, কিন্তু ট্রাই পুরোপুরি করবে 100% নিজের দিক থেকে, তারপর আমি আবার সলভ স্যার বলছি যে যেখানে mg মাইনাস f থেকে vg মাইনাস b সিগমা জি করেছে, ওটাকে mg মাইনাস m বাই রো ইনটু সিগমা জি করা যেত না? বুঝতে পারলাম। মানে ওটাকে যদি আমি m ফর্মে রাখতে চাই তাহলে হবে?
টি cos θ ইকুয়াল টু mg মাইনাস fd, ওখানে ভলিউমে নিয়ে আসা হয়েছে, ওটা যদি আমি মাসে রেখে করতে চাই হবে? মাসে রেখে যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে মাসে রেখে করতে চাই, তুমি কিভাবে করবে সেটা তাহলে বলো, কিভাবে করবে তুমি বলো, তুমি কিভাবে করতে চাও সেটা? মানে mg টা রাখবো মাইনাস m বাই রো ইনটু সিগমা জি, না সেক্ষেত্রে এটা করতে পারো তুমি, যে এরকম ধারা করতে পারো সেই ক্ষেত্রে, যে তুমি একটা কাজ করো, যে ওপর নিচে রো দিয়ে সিগমা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ওপর নিচে সিগমা দিয়ে মাল্টিপ্লাই যদি তুমি করো তাহলে এটা হয়ে যাবে তোমার mg বাই রো দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে যাবে তোমার mg বাই রো, বুঝতে পারলে, মানে সিগমা বাই রো জি হয়ে যাবে এখানটাতে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও করতে পারতে, কোনো অসুবিধা নেই, ওটাও করা যাবে, কিন্তু কি বলতো কমপ্লেক্স বেশি হবে, বুঝতে পারলে? তুমি ডিরেক্টলি এখানে দেখতে পারলে, এমনিতেই বুঝতে পারলে যে কতটা বড়, মানে 10 মিনিট লাগলো পুরো ক্যালকুলেশনটা আমার সলভ করতে, তাই না? তুমি ভাবো তাহলে এমনি ওখানে করলে আরো কত তোমার লাগবে, ওই জন্য কি লাভ বেকার বেকার। চলো তাহলে, কারোর কোনো ডাউট নেই তো? হ্যাঁ, কোনো ডাউট নেই তো? তাহলে এই ক্লাসটা এখানে এন্ড করলাম, ঠিক আছে? পরের দিনকে আবার দেখা হবে।